গল্পের শুরুতে আমরা মরিকে দেখতে পাই। মরি বাইরে থেকে দেখতে তো একদম অ্যাভারেজ, গম্ভীর আর শান্ত হাই স্কুলে ছেলের মতো লাগে, কিন্তু আসলে ও একটা সুপার ন্যাচারাল পাওয়ারওয়ালা ডিমেন। ও নিজের আসল পরিচয় লুকিয়ে রেখে একটা সাধারণ মানুষের মতো জীবন কাটানোর চেষ্টা করে, কিন্তু ওর এই শান্তি একদম ভেঙে যায় যখন ওর ছোটবেলার বান্ধবী উইচ নিকো আবার ওর জীবনে ঢোকে। এখন মরির কাছে আর কোনো অপশান থাকে না, ওকে নিজের লুকানো পাওয়ার ব্যবহার করতেই হয়, যাতে নিকোকে বিপজ্জনক শত্রুদের থেকে আর নিজের পাগলামির হাত থেকে বাঁচাতে পারে। মরি আসলে এমন একটা ডিমেন ফ্যামিলি থেকে এসেছে যারা আসলে হাইব্রিড স্পিসিস। যখন উইচরা নিজেদের ফ্যামিলির ক্রিচারদের বাচ্চা বাবা হতে দেয়, তখন এরা জন্মায়। এই কারণে মরির অবিশ্বাস্য শারীরিক শক্তি আছে, আর ওর কাছে কোনো নর্মাল বন্ধু নেই। ওর বেস্ট ফ্রেন্ড নিকো নিজেই একটা চুড়োয়েল, কিন্তু ওকে ম্যাজিকের পড়াশোনার জন্য হোলি ল্যান্ড অফ উইচ এসে যেতে হয়। যাওয়ার আগে ও মরির কাছে প্রমিস করে, যখন আমার ট্রেনিং শেষ হবে আমি ফিরে আসব। একটা দশক কেটে যায়। এখন মরি একটা শান্তশিষ্ট কৃষক হয়ে গেছে, যে গুন্ডাদের সাথেও ঝগড়া করার পরোয়া করে না। ও জানে যদি ও পাল্টা মার দেয় তাহলে সামনের লোকটা সোজা অ্যাম্বুলেন্সে চলে যাবে। আর এই খারাপ ইকোনমিতে ও তো নিজের শত্রুর মেডিকেল বিলও দিতে চায় না। তাই ও শুধু ডজ করে আর ফাইট এড়িয়ে যাওয়াকেই বুদ্ধিমানের কাজ মনে করে। যখন বদমাশরা ক্লান্ত হয়ে পড়ে, মরি বাড়ি ফিরে যায়। বাড়ি পৌঁছতেই ওর বাবা বলে, বাবা, কখনো কখনো জবাব দেওয়াও দরকার হয়। ডিনারের সময় বাবা ক্যাজুয়ালি বলে, নিকো হোলিল্যান্ড থেকে ফিরে এসেছে, আর ও চায় তুই ওর ফ্যামিলিয়ার হবি। মরি শখ খেয়ে যা খাচ্ছিল সব সোজা বাবার মুখে ছিটকা ফেলে দেয়। বাবা শুধু শান্ত থাকেন, যেন সব নরমাল। আসলে চুড়োয়েলরা তো বেশিরভাগ সময় বিড়াল বা বাঁদরকে ফ্যামিলিয়ার বানায়, কিন্তু পুরানো আমলে কিছু ফ্যামিলিয়ার এত পাওয়ার পেয়ে গিয়েছিল যে তারা মানুষের রূপ নিতে পারত। একবার একটা বাঘ আর একটা ষাঁড় ফ্যামিলিয়ার মানুষ হয়ে গিয়েছিল। তারা মানুষের সাথে বিয়ে করে পুরো ডিমেন রেসে জন্ম দিয়েছিল। এই সেই বংশ থেকেই মরি এসেছে। আমরা এদের সিক্রেট প্রোটেক্টর। মরি বলে, আমার তো ফ্যামিলির হিস্ট্রি আগে থেকেই জানা আছে, কিন্তু আমি কারো সার্ভেন্ট হতে চাই না। বাবা বোঝান, এটা কোনো চাকরির কাজ না, বডিগার্ডের মতো কাজ করতে হবে। আর আমাদের ফ্যামিলি নিকোর ফ্যামিলির সাথে একটা প্রাচীন কন্ট্রাক্টে বাঁধা, এই অফার মানা যাবে না। মরির রিয়াকশন তো সোজা, পুরা ফ্রাস্ট্রেটেড। ও বলে, নিকোর ফ্যামিলিয়ার হওয়াটা নাইটমেয়ারের থেকেও খারাপ। বাবা বলেন, নিকোর মা হোলিল্যান্ডেই থাকবে, নিকো একা এখানে আসবে, তাই দুজনকে একসাথে থাকতে হবে। মরি তো লিটারালি ডাবল স্প্লিট হয়ে যায়, রাগে বাবাকে প্রায় মারতেই বসে। কিছুক্ষণ পর লিভিং রুমে পড়ে পড়ে ভাবছে নিকো কতটা ক্লামজি ছিল, কিন্তু হয়তো ওই ক্লামজিতেই আর কিউটনেসটা ছিল। ঠিক তখনই ওর জানালা ভেঙে যায়, আর ভিতরে উড়ে আসে কাচের টুকরো টুকরো। মরি চমকে ওঠে। প্রথমে ভাবে কোনো চোর ঢুকেছে, কিন্তু তারপর দেখে নিকো পড়ে যাচ্ছে ভিতরে, সেই পুরানো অ্যানারি উইচ। হাসতে হাসতে বলে, উড়ে নামতে গিয়ে একটু ব্যালেন্স নষ্ট হয়ে গেল রে। মুড়ি তো ওকে চিনে ফেলে, কিন্তু ওর বেশি চিন্তা ভাঙা লিভিং রুম নিয়ে। তাড়াতাড়ি ঝাড়ু পোছা শুরু করে দেয়, আর নিকোকে বলে, আরাম কর, বাড়িতে বানানো কুকি খা। নিকো বলে, জানালাটা আমি ম্যাজিক দিয়ে ঠিক করে দিচ্ছি, কিন্তু তার জন্য একটা মিডিয়াম লাগবে, কোনো দামি জিনিস। মরি তাড়াতাড়ি নিজের ফেভারিট কফি মগটা নিয়ে আসে। নিকো ম্যাজিক করে, জানালা ঠিক হয়ে যায়। কিন্তু ঠিক তখনই ক্র্যাক শব্দ, মগটা ভেঙে চুরমার। নিকো বোঝায়, স্যাক্রিফাইস তো সবসময় নষ্ট হওয়ার জন্যই হয়। তোর ফিলিংসই তো আমার জাদুকে পাওয়ার দিল। মরি একটু রাগ করে, কিন্তু নিজেকে শান্ত করে, ভাবে অন্তত জানালা তো ঠিক হয়েছে। তারপর নিকোর প্রশংসা করে, তোর ম্যাজিক সত্যি দারুণ রে। নিকো লজ্জা পেয়ে লাল হয়ে যায়, তারপর এক্সাইটেড হয়ে বলে, দাঁড়া, আরও দেখাই। কিন্তু কিছু মনে না পড়ায় নিজের উপরেই জাদু করে, আর একটা কাগজের শিট হয়ে যায়। এখন হাওয়ায় উড়তে উড়তে ঘর থেকে বাইরে চলে যায়। মরি প্যানিক করে ওর পিছু নেয়, কিন্তু নিকো দুই দেয়ালের মাঝখানে আটকে যায়। জায়গা এত কম যে নর্মাল হলে লিটারেলি চাপা পড়ে যাবে। মরি ভাবে ভ্যাকিউম ক্লিনার নিয়ে আসবে কিনা। ঠিক তখনই সেই বদমাস মোমোদা এসে হাজির। মরিকে দেখে তেচাড়া মারে, কি করবি, মারবি নাকি আমাকে? মরির মাথায় হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে, কিভাবে মোমোদাকে হাসপাতালে পাঠানোর পর আর কখনো পাল্টা মারেনি। বাবার শেখানো সিক্রেট মার্শাল আর্ট মনে পড়ে যায়, যেটা ডিমেনদের পাওয়ার কন্ট্রোল করতে শেখায়। এখন মরি বুঝে যায় কি করতে হবে, ডেমনিক পাওয়ার অ্যাক্টিভেট করে। মরি দেয়ালে একটা ঘুষি মারে, দেয়াল ভেঙে যায়, আর নিকো ঠিক নর্মাল হওয়ার আগ মুহূর্তে বেরিয়ে আসে। নিকো মরিকে জড়িয়ে ধরে, থ্যাংক ইউ রে, আমাকে বাঁচালি। কিন্তু মমতা প্যানিক করে চিৎকার করে, তুই আমার প্রপার্টি ভাঙলি। মরি শুধু হালকা হাসে, কারণ ও জানে এখন থেকে আসল অ্যাডভেঞ্চার শুরু হবে। পরে মরি নিকোকে জিজ্ঞেস করে, এটা ঠিক করতে পারবি? নিকো হালকা হেসে বলে, হ্যাঁ পারবো, কিন্তু এবারও একটা ইমোশনালি ভ্যালুয়েবল জিনিস লাগবে। মরি একটু ভেবে আইডিয়া পায়, বলে, মোমোদা তো ওর মোহক চুলের স্টাইল নিয়ে কতটা অবসেসড, ওই জিনিসই তো তোর স্পেলকে পুরা পাওয়ার দেবে দেয়াল ঠিক করার জন্য। জাদু শেষ হতেই দেয়াল এমন চকচক করে ওঠে যেন কখনো ভাঙেইনি। তারপর দুজনে বাড়ি ফেরে। নিকো ক্যাজুয়ালি বলে, আমার একটু শপিং করতে হবে রে। যখন ফিরে আসে, মুড়ির মুখে ক্লান্তি ঝরছি। ও অভিযোগ করে, এই ব্যাগগুলো এত ভারী কেন?
নিকো হাসতে হাসতে আঙুল ঘুরিয়ে একটা ছোট্ট ম্যাজিক স্পেল করে। হঠাৎ ব্যাগগুলো পালকের মতো হালকা হয়ে যায়। মরি তো একদম হতভম্ব। তুই এমনি পুরা শহরের সামনে জাদু করে দিবি? মরি একটু সিরিয়াস টোন করে জিজ্ঞেস করে। নিকো উত্তর দেয়, উইচদের একটা বেসিক রুল আছে রে, ম্যাজিকটা সবসময় মানুষের হেল্প করার জন্যই ব্যবহার করতে হয়। এটা করলে আমাদের পাওয়ার স্টেবল থাকে আর ডার্ক সাইড থেকে দূরে থাকি। ও আরও বলে, আমি তো এখনো ট্রেনিং ফেজে আছি, তাই আরও বেশি মানুষের সাথে কানেক্ট করতে চাই, যাতে আমি এমন একটা উইচ হতে পারি যে সবাইকে হেল্প করে। মরির কাছে নিকোর এই ড্রিমটা খুব ইন্সপায়ারিং লাগে। ও মুচকি হেসে বলে, আমি তো তোর ফ্যামিলিয়ার হিসাবে সবসময় তোর সাথে থাকব রে। নিকো ওই মুহূর্তে একদম হারিয়ে যায়। ওর মাথায় মরির সাথে ডেটিং করার স্বপ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু ঠিক তখনই মরির গলা ওকে রিয়ালিটিতে টেনে আনে। দেখ, ওই বিল্ডিংয়ে আগুন লেগেছে। বিনা ভেবে নিকো ছুটে যায় ওদিকে। একটা মহিলাকে জ্বলন্ত বাড়ি থেকে বাঁচাতে চায়। মরি ওকে থামানোর চেষ্টা করে। সবাই দেখছে রে, তুই উড়তে উড়তে দেখা যাবি। কিন্তু নিকোর কোনো পরোয়া নেই। ও ঝাঁটা নিয়ে বসে পড়ে। মরি আর কি করে, ওকেও ঝাঁটায় চড়তে হয়। দুজনে হাওয়ায় উড়ে মহিলার কাছে পৌঁছে যায়। মহিলা তো বুঝতেই পারছে না কি হচ্ছে। মরি চিৎকার করে, জাম্প অন দ্য ব্রুম। মহিলা ঝাঁটায় চড়ে, কিন্তু তখনই ঝাঁটা কন্ট্রোল হারিয়ে নিচে পড়তে শুরু করে। ওজন বেড়ে গেছে। মরি প্যানিক করে বলে, নিকো তাড়াতাড়ি স্পেল চালা, আমাকে হালকা করে দে। নিকো তাই করে। তিনজনেই পড়া থেকে বাঁচে। কিন্তু স্পেলের সাইড এফেক্ট, মরি নিজেই হঠাৎ হালকা আর দুর্বল লাগতে থাকে। ও নিকোকে খোঁচা দিয়ে বলে, তুই উইচ, আমি ডিমন, দুজনে মিলে সার্কাস খুলে ফেলি না কেন? নিকো হাসে, কিন্তু বুঝতে পারে ঝাঁটা এখনও তিনজনের ওজন সামলাতে পারছে না, প্রায় পড়তে যাচ্ছে। তাই ও নিজের ওপরও লাইট স্পেল চালায়। যান বাঁচে ঠিকই, কিন্তু ওর ব্রেনের অর্ধেক লজিক উড়ে যায়। যে মহিলাকে বাঁচিয়েছে সে এখনও কিছুই বুঝতে পারেনি। এদিকে মরি আর নিকোর হঠাৎ মনে পড়ে, আমাদের ব্যাগ তো রাস্তার মাঝখানে পড়ে আছে। দুজনে তাড়াতাড়ি নিচে দৌড়ায়। মহিলা কনফিউজড হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। যখন দুজনে বাড়ি পৌঁছে, স্পেলের এফেক্ট শেষ হয়ে গেছে। ব্যাগগুলো আগের চেয়েও বেশি ভারী লাগছে। নিকো ম্যাজিক বুক বের করে ফর্মুলা চেক করে, তারপর কনফার্ম করে স্পেল উল্টো হয়ে গেছে। দুজনেই একসাথে কোল্যাপস করে পড়ে যায়, হাঁটু গেড়ে। কিছুক্ষণ পর সামলে নিয়ে রাতে নিকো আস্তে আস্তে বলে, আজকে হেল্প করার জন্য থ্যাঙ্কস রে। মরি শুধু হালকা হাসে, কিন্তু মনে মনে অন্য কথা চলছে। ওর বাবার কথা মনে পড়ে যায়। নিকোর মা একজন প্রফেট। তিনি ভবিষ্যৎবাণী করেছেন 1 বছরের মধ্যে নিকোর উপর একটা বড় ট্র্যাজেডি আসবে, আর শুধু তার ফ্যামিলিয়ারই তাকে বাঁচাতে পারবে। তাই থেকে মরি ঠিক করে ফেলেছে ও নিকোকে তার নিজের ম্যাজিক্যাল ঝামেলা থেকেও বাঁচাবে। কিন্তু নিকোর তো এসবের কোনো আন্দাজও নেই। ও তো শুধু তার ফার্স্ট অ্যান্ড অনলি লাভের স্বপ্নে ডুবে আছে। পরের দিন মরিয়া নিকো স্কুলে যায়। নিকো একদম এক্সাইটেড নর্মাল স্টুডেন্ট লাইফের জন্য, আর তার ওপর এখন মরির সাথে একই ক্লাসে পড়বে বলে। কিন্তু নিকোর এই এক্সাইটমেন্টটা মরির জন্য পুরো ঝামেলা হয়ে দাঁড়ায়। মরিওকে একটু আলাদা করে নিয়ে আস্তে আস্তে বলে, প্লিজ রে, ক্লাসে কাউকে বলিস না যে তুই উইচ। নিকো লজ্জা পেয়ে লাল হয়ে ভাবে, ওরে বাবা, হয়তো মরি প্রপোজ করতে যাচ্ছে, কিন্তু রিয়ালিটি তো একদম বোরিং। তারপর ক্লাসে টিচার ইউরি আসেন, একদম স্ট্রিক্ট কিন্তু চার্মিং টাইপের মহিলা। বাইরে থেকে শান্ত, ভিতরে পুরা ক্যাওসের আগ্নেয়গিরি। ও বলেন, সবাই নিজের ইন্ট্রোডাকশন দাও। ক্লাসের অদ্ভুত অদ্ভুত সব ছেলেমেয়েরা নিজ নিজ স্টাইলে বলতে শুরু করে। মরি চুপচাপ নোট লিখতে থাকে ওদের নামটাম, কিন্তু ভুল করে নাম গড়বড় করে ফেলে। কারেকশন করতে গিয়ে ইরেজারটা ভেঙে যায়। নিকোর কাছে এটা একদম অ্যাডোরেবল লাগে। ও চুপি চুপি একটা সাইজ এনহ্যান্সিং স্পেল চালায় যাতে মরির হেল্প হয়, কিন্তু টার্গেট গড়বড় হয়ে যায়। জাদু লাগে মরির চুলে। ইউরি একটু শকড হয়ে যান, কিন্তু ক্লাসের সামনে কিছু বলেন না। নিকো তাড়াতাড়ি স্পেল ক্যান্সেল করার চেষ্টা করে, কিন্তু আবার গন্ডগোল। এবার স্পেল লাগে মরির মুখে। ওর মাথাটা লিটারালি ববল হেড হয়ে যায়। মরির তো এখনো কিছু খেয়াল নেই। নিকো প্যানিক করে আরেকটা স্পেল চালায়। এবার মরির বাঁ হাতটা অসমান হয়ে জয়েন্ট সাইজে ট্রান্সফর্ম হয়ে যায়। ঠিক তখনই ইউরি বলেন, নেক্সট ইন্ট্রোডিউস ইয়োরসেলফ। মরিকে তো হাত লুকাতে হয়। ও এমন ভাব করে যেন কোনো ডিলিউশনাল 6th গ্রেডার নিজেকে সুপারহিরো ভাবছে। ইন্ট্রোডাকশন শেষ করে ও চুপচাপ হাতটা নিকোর ডেস্কে রাখে, যাতে ও নর্মাল করে দেয়। কিন্তু ঠিক তখনই ইউরি নিকোর নাম ধরেন। নিকো হঠাৎ হালকা সাইজে ট্রান্সফর্ম হয়ে যায়। এভাবে পুরা ক্লাস জেনে যায় নিকো একটা উইচ। মরি তো ফেস পাম করে, আরে একটা ক্লাসও কি নর্মাল থাকতে পারি না রে। পরে জানা যায় নিকোর মা আগেই স্কুলকে সব খুলে বলে দিয়েছেন। নিকো তাও একটু অ্যাশেমড ফিল করে। ভয় হয় কেউ কি ওকে অ্যাকসেপ্ট করবে। কিন্তু ক্লাস শেষ হতেই দুইটা মেয়ে, কিউকিমি আর কারা, ওকে ডেকে বলে, হেই, লাঞ্চটা একসাথে করবি। নিকোর চোখ চকচক করে ওঠে। ও মরির দিকে তাকায়, অ্যাপ্রুভাল নেয়। তারপর ওদের সাথে চলে যায়। রাস্তায় কয়েকটা 1B গ্যাংস্টার টাইপ ছেলে রাস্তা আটকে দেয়, কিন্তু কারা শার্প টোন করে বলে, আমাদের টাইম ওয়েস্ট করার দরকার নেই। নিকো ওর এই কুল আর কনফিডেন্ট এনার্জি দেখে ইমপ্রেসড হয়ে যায়। ক্যাফেতে পৌঁছতেই কারা একটু শাই হয়ে যায়। নিকোকে বলে, তোর ম্যাজিক নিয়ে আরও বল না। নিকো হেসে বলে, আমি তো অনেক স্পেল জানি রে। ও আরও বলে, এই প্রথম ও বন্ধুদের সাথে বাইরে যাচ্ছে। কিউকিমি মুচকি হেসে বলে, আমিও তো প্রথমবার এমন ফিল করেছিলাম।
মিডল স্কুলে আমি দেখতে এমন ছিলাম যেন কোনো হার্ড কোর উইপের ওয়ার্স্ট নাইটমেয়ার, কিন্তু তখনই কারা ওর বেস্ট ফ্রেন্ড হয়ে গিয়েছিল আর প্র্যাকটিক্যালি ওর লাইফ বাঁচিয়ে দিয়েছিল। কিউকিমি যখন পুরানো কথা বলতে শুরু করে, কারা একটু লোন চাপে তাড়াতাড়ি টপিক চেঞ্জ করে, যে বিষয়ে ওর সবচেয়ে বেশি ইন্টারেস্ট। কারা নিকোকে জিজ্ঞেস করে, এই মরির সাথে তোর কি চলছে রে? দেখে তো মনে হয় তোরা দুজনেই অলরেডি ডেটিং করছিস। নিকো তাড়াতাড়ি মানা করে, না না, কি যে বলিস, কিন্তু ক্যাজুয়ালি বলে ফেলে, আমরা তো একসাথে থাকি রে, ব্যাস। এই কথা শুনেই কারা একদম এক্সাইটমেন্টে ফেটে পড়ে, কারণ যদি দুজনে ডেটিং না করে থাকে তাহলে মরির মতো হ্যান্ডসাম হাঙ্ক তো এখনও সিঙ্গেল। কারা তো সেই চান্স মিস করতে রাজি না, কিন্তু নিকোর একদম পছন্দ হয় না কোনো অন্য মেয়ে মরির কাছে যাক, তাই একটু অ্যাটিটিউড নিয়ে বলে, মরি তো দেখতে যতটা কুল লাগে আসলে ততটা না রে। এদিকে আগের যে গুন্ডাগুলো ক্যাফের বাইরে দেখা হয়েছিল, ওরা এখন রিভেঞ্জ নিতে ফিরে এসেছে। কিন্তু মরি তো আগে থেকেই ওদের শ্যাডোর মতো ফলো করছে। ওরা কাছে আসতেই মরি একদম ব্যাটম্যান স্টাইলে ওদের ফেলে দেয়, যাতে নিকোর প্রথম বন্ধুদের সাথে নর্মাল হ্যাংআউটের মুহূর্তটা নষ্ট না হয়। পরের দিন অর্ধেক ক্লাস নিকোকে ঘিরে ধরে। কিউরিয়াসিটি এখন ওদের ভয়কে পুরা হারিয়ে দিয়েছে। অন্যদিকে কয়েকটা কোয়ার্কি টাইপের ছেলে মেয়ে মরির কাছে জড়ো হয়েছে। সবাই চায় নিকোকে দিয়ে কোনো স্পেল করিয়ে নেয় যাতে ওরা সুপার সায়ান হয়ে যায়। তখনই কারা এসে বলে, নিকো, ওদেরকে একটু ম্যাজিক দেখা না। নিকো তো আর টাইম ওয়েস্ট না করে একটা স্পেল বলে ফেলে, যেটা গ্র্যাভিটি উল্টে দেয়। মোদির রিয়্যাক্ট করার টাইমও পায় না। পুরা ক্লাসরুম হঠাৎ ইনফাইনাইট ক্যাসেলের মতো লাগতে থাকে, লিটারেলি একটা ফ্যান্টাসি ডাইমেনশন। টিচার ইউরি তো দেখে হার্ট অ্যাটাকের মতো অবস্থা। খেয়াল করে কিছুক্ষণ পর সব নর্মাল হয়ে যায়, ক্লাস আবার শুরু। ইউরি অ্যানাউন্স করে, প্রথম পিরিয়ডটা ফান অ্যাক্টিভিটির জন্য, তোমরা নিজেরা ডিসাইড করো কি করতে চাও। কারা আবার সাজেস্ট করে, নিকো আরও ম্যাজিক দেখাক না। সবাই তো একদম রাজি। নিকোরও শো অফ মোড চলছে, তাই সবাইকে প্লেগ্রাউন্ডে নিয়ে যায় আর একটা ব্যারিয়ার বানায়, যার ভেতরে নর্মাল মানুষও উঠতে পারে। ব্যারিয়ার অ্যাক্টিভ হতেই মরি ডিসবিলিফে তাকিয়ে থাকে। পুরা ক্লাস লিটারেলি একটা ড্রিম ওয়ার্ল্ডে চলে গেছে। কিছুক্ষণ পর মরি নিকোকে দেখে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তোরে? অনেক বেশি ম্যাজিক ইউজ করছিস। নিকো মুচকি হেসে বলে, আমি হ্যান্ডেল করতে পারবো রে। ও আরও বলে, আমার তো সবসময় মনে হতো ম্যাজিক আমাকে স্পেশাল বানিয়েছে, কিন্তু এখন চাই বাকিরাও একটু স্পেশাল ফিল করুক, অন্তত কয়েকটা মুহূর্তের জন্য। তারপর মরিকে বলে, তোকেও তো সবাইকে বলা উচিত যে তুই একটা মনস্টার যার ক্রেজি পাওয়ার আছে। কিন্তু মরির মনে পড়ে যায় ছোটবেলায় এই ট্রুথের জন্যই তার সব বন্ধু দূরে সরে গিয়েছিল। ও নিজের মনে বিড়বিড় করে, কেউ তো আমাকে অ্যামেজিং মানবে না রে। তখনই হঠাৎ একটা ডেলিভারি ট্রাক ব্যারিয়ারের মধ্যে ঢুকে পড়ে আর হাওয়ায় উঠতে শুরু করে। ড্রাইভার কন্ট্রোল হারিয়ে ফেলে, ট্রাকটা নিচে পড়তে যাচ্ছে, কিন্তু মাটিতে লাগার আগেই মরি লিটারেলি সুপারহিরোর মতো উড়ে গিয়ে ট্রাকটা ধরে ফেলে আর সেফলি ল্যান্ড করিয়ে দেয়। পুরা ক্লাস তো শকড, সবাই ওকে ঘিরে ধরে জিজ্ঞেস করতে থাকে, দোস্ত এটা কিভাবে করলি রে? নিকো তাড়াতাড়ি বোঝানোর চেষ্টা করে, এটা আমার ম্যাজিক ছিল রে। কিন্তু মরি এবার ফাইনালি ডিসাইড করে, আর লুকাবো না। ভাবে লোকে হয়তো ভয় পাবে, কিন্তু সবাই উল্টো তারিফ করতে শুরু করে, দোস্ত দারুণ ছিল রে, আমাদেরও এমন পাওয়ার থাকলে কি মজা হতো। মরি তো একদম স্টান্ট হয়ে যায়, কখনো ভাবেইনি লোকে এতটা সাপোর্টিভ হবে। এদিকে নিকোর মা ইবুকি একটা মিস্টিরিয়াস ফিউচার প্রেডিকশন নিয়ে কাজ করছে। ওর পাওয়ার দিয়ে একটা ম্যাজিক বুক অ্যাওয়েকেন করে, বইটা নিজে থেকেই কয়েকটা নাম্বার বলতে শুরু করে। ইবুকি সেই পেজগুলো খুলে কিছু সিক্রেট ওয়ার্ড পড়ে, তখন নতুন প্রফেসি আসে, দ্য ডগ অ্যান্ড দ্য রেইনড্রপস উইল ব্রিং ডিস্ট্রাকশন। অন্যদিকে মরির বাড়িতে ও শান্তিতে নিকোর গিফট করা নতুন মগ দিয়ে কফি খাচ্ছে, তখন নিকো নাইটওয়্যার পরে নিচে নেমে আসে, তার ইনোসেন্ট চেহারা দিয়ে মরিকে ইমপ্রেস করার চেষ্টা। কিন্তু মরি তাড়াতাড়ি ধমক দেয়, এত লেজি কেন রে? রুম থেকে বের হবার সময় কাপড় বদলাস না কেন? নিকো একদম উদাস হয়ে যায়, ভাবে মরির তো তার ফ্যাশন সেন্সে প্রবলেম, তাই ডিসাইড করে নতুন কাপড় লাগবে। কিন্তু বাইরে গিয়ে শপিং করা তো অনেক টায়ারিং, তাই একটা ম্যাগাজিনে দেখা কিউট ড্রেসটা ম্যাজিক দিয়ে কপি করার আইডিয়া নেয়। প্রবলেম হলো স্পেলটা শুধু যেটা মিরারে দেখা যায় সেই অংশে কাজ করে, মানে পিছনের দিকটা পুরা ট্রান্সপ্যারেন্ট। নিকো তো জানেই না, ও মরিকে নতুন আউটফিট দেখাতে নিচে যায়, কাঁকড়ার মতো অদ্ভুত করে হাঁটছে যাতে পিছনটা লুকানো থাকে। মরি ভাবে ও বাইরে যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু নিকো হঠাৎ বলে, আমি শুধু তোকে এটা দেখাতে চেয়েছিলাম রে। মরি মুচকি হেসে বলে, ভালোই লাগছে রে, কিন্তু সত্যি বলতে তো নর্মাল কাপড়ে তুই আরো প্রিটি লাগিস। এটা শুনে নিকো লজ্জায় লাল হয়ে যায়, এত খুশি হয় যে ব্যাগের ট্রান্সপ্যারেন্সি ভুলে দৌড়ে রুমে কাপড় বদলাতে চলে যায়। মরি তো সব দেখে ফেলে, দুজনেই সুপার অ্যাকওয়ার্ড ফিল করে, কিন্তু নিকো তাড়াতাড়ি নর্মাল কাপড় পরে নেয়। ফিরে এসে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে রে? মরি হাসতে হাসতে বলে, এখন তো আমার হার্টবিট তোর জন্য না, অ্যান্টিক আউটফিটের জন্য ফাস্ট হচ্ছে রে। তখন নিকোর খেয়াল হয় মরির তো পুরানো কাপড়ের খুব শখ, হয়তো তাই ওর ভিন্টেজ কাপড়গুলোকে বেশি পছন্দ করে। কিছুক্ষণ পর ইবুকির থেকে একটা বড় পার্সেল আসে, ভিতরে নিকোর সব ফেভারিট দামি দামি বই আর মরির নামে একটা চিঠি। ইবুকি লিখেছে, তোকে ধন্যবাদ যে আমার মেয়ের খেয়াল রাখছিস। উইচেসদের সিক্রেট ল্যান্ড আসলেই জাপানেই আছে রে। আমি এখন নিজের ম্যাজিক আরও বাড়ানোর চেষ্টা করছি, যাতে পরের প্রফেসিটা দিয়ে নিকোকে হেল্প করতে পারি। যতক্ষণ না আমি কোনো পার্মানেন্ট সলিউশন বের করি, তুই ওর খেয়াল রাখিস প্লিজ। চিঠি পড়ে মরির মনে হয়, আরে আমি তো এখন রেসপন্সিবল গার্ডিয়ান হয়ে গেলাম, তাই ডিসাইড করে এখন থেকে নিকোকে নিজে জিনিসপত্র সামলাতে শিখাবে।
শিখতে হবে। তাই ও যখন বইটই তুলতে হেল্প চায়, মরি মানা করে দেয়। নিকো তো হার মানার পাত্রী না। ও একটা নতুন স্পেল বানায় যাতে ডাবল ওজন তুলতে পারে, সাইড ইফেক্ট ছাড়াই। কিন্তু ক্লোন বানাতে গিয়ে গন্ডগোল। ক্লোনটা অর্ধেক সাইজের হয়ে যায় আর ব্রেনের অর্ধেক সেল উড়ে যায়। ফলে প্রত্যেক ক্লোনের কাছে মাত্র একটা ব্রেন সেল বাকি। এখন তো পুরা ক্যাওস শুরু। মরি বলে, এই ম্যাজিক তো আরো পাওয়ারফুল হয়ে গেল রে। কিন্তু কোনো নিকোরই পরোয়া নেই। দুজনে একটা বক্স ধরে হাঁটতে হাঁটতে ক্রেজি আইডিয়া পায়। ক্লোনিং স্পেল নিজের ওপর চালিয়ে 4টে বক্স বানিয়ে ফেলি। এখন ছোট ছোট নিকুরা অর্ধেক অর্ধেক দিমাগ নিয়ে এক একটা বক্স তুলে খুশি হয়ে যায়। মরি তো দেখে ত্যাক্ত হয়ে যায়। তাড়াতাড়ি সব বক্স ভিতরে নিয়ে আসে। বাকি নিকুর দল হাসতে হাসতে বলে, ওয়াও, কাজ তো বড় আরামে হয়ে গেল রে। মরি তাড়াতাড়ি বলে, এখন নর্মাল হও সবাই। ওরা বলে, এতে একটু টাইম লাগবে রে। ঠিক তখন মরি আবার ইবুকির চিঠি পড়তে শুরু করে। জানতে পারে সাম্প্রতিক প্রফেসি, কুকুর আর বৃষ্টির পানি কোনো বড় ট্র্যাজেডি শুরু করবে। আর ঠিক তখনই একটা ছোট্ট নিকুর চিৎকার শোনে। একটা কুকুর ওকে তাড়া করছে। মরি বিনা ভেবে দৌড়ে যায়। কুকুর কামড় দিলেও ও ছোট নিকুকে বাঁচিয়ে ফেলে। লাপরোয়া কুকুরের মালিককে রাগে গো গো করে তাকায়। তখন বাকি নিকুরা এসে ওকে ঘিরে ধরে কাঁদতে শুরু করে। কয়েক সেকেন্ডের মধ্যে সব নিকু আবার অরিজিনাল নিকুতে মিশে যায়। নিকু এবার নিজের ভুল বুঝতে পেরে মরির কাছে মাফ চায়। মরি শুধু মুচকি হেসে বলে, সব ঠিক আছে রে, আমার তো কোনো চোট লাগেনি। নিকু গিল্টি ফিল করে কফি বানাতে চলে যায়। এদিকে মরি আবার চিঠি আর সাথে পাঠানো ম্যাজিক সার্কেলটা বের করে। প্রফেসিতে লেখা, ট্র্যাজেডি শেষ না হওয়া পর্যন্ত এই সার্কেল অদৃশ্য হবে না, তাই মরিকে সাবধান থাকতে হবে। ঠিক তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। কিন্তু মরির মুড ভালো করার জন্য মরি রেড বিন পেস্ট নিয়ে আসার ডিসিশন নেয়, কারণ ওটাই তো নিকুর ফেভারিট কমফর্ট ফুড। মরি চুপচাপ ওর প্রোটেকশনের জন্য সাথে বের হয়, প্রফেসির কথা না বলে। রাস্তায় হঠাৎ মরি নিকুকে বলে, আরে নিকু, আমার ছাতার নিচে আয় না রে। নিকুর হাড়টা এক মুহূর্তের জন্য দরদর করে ওঠে। আর যখন কারা ওদের দুজনকে এক ছাতার নিচে দেখে ফেলে, নিকু তো আরো খুশিতে ফেটে পড়ে। তারপর দুজনে একটা একদম ফাঁকা জায়গায় পৌঁছে যায়। নিকু ভাবে এখন হয়তো মরি তার ভুল স্বীকার করবে, কিন্তু ঠিক তখনই মরি পিছনে তাকিয়ে বলে, যে আমাদের পিছু নিয়েছে বাইরে আয়। তখনই একটা কুকুর মাস্ক পরা লোক বেরিয়ে আসে। মরি তাড়াতাড়ি অ্যালার্ট হয়ে যায়, কিন্তু নিকু মাস্কটা দেখে চমকে যায়। এ তো ওর ফেভারিট অ্যানিমের মেইন ক্যারেক্টারের মতো লাগছে। মরির তো এসবের পরোয়া নেই। ও শুধু বুঝে যায় যে পিছু নিয়েছে সে খুব পাওয়ারফুল। হঠাৎ দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়ে যায়। পিছনেওয়া লোকটা তার ম্যাজিক ওয়ান্ড বের করে হাওয়া কন্ট্রোল করে মরিকে পিছনে ঠেলে যায়। মরিও পিছপা হয় না। ও একটা জোরদার শক ওয়েভ দিয়ে পাল্টা মারে, কিন্তু সেটা ছিল শুধু ইলিউশন। আসল মরি তো আগেই তার পিছনে চলে গেছে। ও লোকটাকে হারানোর আগে বলে, মাস্কটা খোল। মাস্ক খুলতেই সবাই হতভম্ব। ও তো আর কেউ না, নিকুর পুরানো বন্ধু ক্যান, একটা টেঙ্গু মানে পাহাড়ি আত্মা, যাকে নিকু তার ট্রেনিং দিন থেকে চেনে। ক্যান নিকুকে দেখে ইমোশনাল হয়ে যায় আর মরিতে বলে, আমি তো শুধু তোর স্ট্রেংথ টেস্ট করছিলাম রে, যাতে জানতে পারি তুই নিকুর প্রোটেকশন করতে পারবি কিনা। ও আরও বলে, এখন থেকে আমিও ওর প্রোটেকশনের জন্য এসেছি। তাড়াতাড়ি তিনজনে মরির বাড়ি পৌঁছে যায়। ক্যান মরির দিকে না তাকিয়ে শুধু নিকুর সাথে কথা বলতে থাকে। মরির ভিতরে একটু জেলেসি ফিল হয়। তার ওপর ক্যান আরেকটা হ্যামবার্গার চায়। মরির আগে গরম প্যাটি ওর মুখে ছুড়ে মারে। ক্যান ভরকে যায়, কিন্তু মরির কোনো পরোয়া নেই। ও শুধু জিজ্ঞেস করে, যদি সত্যি ওর প্রোটেকশন করতে এসে থাকিস তাহলে লুকিয়েছিলি কেন? ক্যান উত্তর দিতে চায় না। মরি নিকুকে বলে, ওকে জিজ্ঞেস কর, নইলে আমি নিজেই জিজ্ঞেস করব। নিকু তো দুজনের ঝগড়াই বিরক্ত হয়ে গেছে। তাই একটা ম্যাজিক ট্রিক করে কেনের ছাতাটাকে জীবন্ত করে দেয়, যাতে ছাতাটা ওর হয়ে কথা বলে। ছাতাটা বলে, রাক্ষস আর টেঙ্গুরা তো সব সময় লড়াই করত, কিন্তু সম্প্রতি ওদের রিলেশনটা একটু ভালো হয়েছে। মরির তো এতে কোনো ইন্টারেস্ট নেই। কেন আবার রেগে যায়। ও বলে, রাক্ষসরা তো কখনো টেঙ্গুদের খেয়াল রাখে না, আসল কেয়ার তো টেঙ্গুরই করে। ও বিড়বিড় করে, আমার বাবার তো জেলেসি হয় যে লিটারেচার আর অ্যানিমেতে ডিমন আর মনস্টারদের এত নাম, কিন্তু টেঙ্গুর কথা কেউ বলে না। মরি ওকে থামিয়ে বলে, টপিকে আয় রে। তখন কেন বলে, আমি তো ফেম আর গ্লোরির জন্য নিকুর প্রোটেকশন একা করতে চেয়েছিলাম। নিকু মুচকি হেসে ধন্যবাদ দেয়, কিন্তু ঠিক তখনই ছাতাটা আবার ধোকা দিয়ে বলে ওঠে, কেনের আসল কারণ এটা না রে, ও এটা করেছে কারণ ওর উপর ইবুকির অনেক ঋণ আছে। কেন ছাতাটাকে ঝাঁকিয়ে চুপ করিয়ে দেয় আর বলে, আরে আমি তো ফর্টনাইট স্কিনে অনেক টাকা খরচ করে ফেলেছি রে। নিকু অ্যাকওয়ার্ড হয়ে হাসতে হাসতে চা বানাতে চলে যায়। ও যেতেই কেন মরির হাতে ইবুকির আরেকটা প্রফেসি ধরিয়ে দেয়। লেখা আছে, দুশ্মন স্কুলের ভিতরে আছে। মরি শুনে তো একদম ভয় পেয়ে যায়। কেন তাড়াতাড়ি বোঝায়, এটা নিকুকে বলিস না রে, ওর ভয় ওকে ডার্ক পথে নিয়ে যেতে পারে। ঠিক তখনই নিকু ফিরে আসে। কেন আবার মরির সাথে পেটি রাইভালরি শুরু করে দেয়। মরি বলে, তুই বাড়ি থেকে বের হয়ে যা রে। কেন তো রেগে গিয়ে বলে, তুই রেসিস্ট নাকি? মরি ঠান্ডা গলায় বলে, টেঙ্গুনি আমার এতটাও পরোয়া নেই যে ঘৃণা করব রে। এটা শুনে কেনের চোখে পানি চলে আসে। ও দৌড়ে বেরিয়ে যায়। নিকুর তো ভালো লাগে না, কিন্তু ওর মাথায় একটা আইডিয়া আসে। স্ন্যাক্সের ওপর একটা জাদু করে, যদি দুজন একসাথে খায় তাহলে সুপার ভালো বন্ধু হয়ে যাবে। কিন্তু স্পেলটা শুধু প্রথমে যে ছেলেটা খাবে তার উপর কাজ করে। তাই নিকু প্ল্যান করে আগে মরিকে খাওয়াবে, যাতে স্পেল কাজ করে। কোনো রকমে সফল হয় ঠিকই, কিন্তু ম্যাজিক একটু গড়বড় করে ফেলে। বন্ধুত্বের বদলে মরির মনে অন্যরকম ফিলিংস জাগতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে অ্যানিমের জনারটা বদলে বিএল হয়ে যায়। মরি কেনের কাঁধে হাত রাখার চেষ্টা করে। কেন তো খাবড়ে যায়। ভাই,
অ্যাটেনশন চাইছিলাম এতটা না রে। ও মরিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বেরিয়ে দৌড়ায়। বাইরে গিয়ে দেখে কয়েকটা বাচ্চা গাছে আটকে যাওয়া বেলুনের দিকে তাকিয়ে আছে। কেন বেলুনটা নামিয়ে দেয়, কিন্তু মাঝপথে স্ন্যাক্সটা পড়ে যায়। বাচ্চাদের বলে, নাও খেয়ে নাও। প্রথম বাচ্চাটা খেতেই কেনের কাঁধে হাত রাখার ইচ্ছে হয়। দ্বিতীয় বাচ্চাটা খেতেই একই ম্যাজিক তার ওপরও হয়। ঠিক তখন মরি সেখানে পৌঁছে যায়। সবাই একে অপরের কাঁধে হাত রেখে একটা ফানি চেন বানিয়ে ঢালে। কিছুক্ষণ পর স্পেলের এফেক্ট শেষ হয়। মরি আর কেন দুজনেই নিকুকে ধমকাতে শুরু করে। নিকু মাফ চায়। ঠিক তখনই ডোরবেল বাজে। নিকু দৌড়ে যায় মায়ের পাঠানো পার্সেল নিতে। কিন্তু কয়েক সেকেন্ড পরই চিৎকার শোনা যায়। দুজনে ছুটে গিয়ে দেখে নিকু পুরা ফ্রিজ হয়ে গেছে, একটা ম্যাজিক্যাল আউটফিটে আটকে আছে। ও বলে, আমি তো শুধু ড্রেসটা ট্রাই করতে পড়েছিলাম রে। মরি তো ইনস্ট্যান্ট বুঝে যায় এটা ইবুকের প্রফেসিতে বলা সেই এনিমির ট্র্যাপ। ও তাড়াতাড়ি ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু তখনই কাপড়ের উপর দুটো চোখ উঠে আসে, যেন কোনো লোক তাকিয়ে আছে। মরি চিৎকার করে, নিকুকে ছাড় রে, কিন্তু আউটফিটটা আরও জোরে চেপে ধরে আর ধমক দেয়, জোর করে ছাড়ানোর চেষ্টা করলে ওকে চুরমার করে দেবে। আর পরের মুহূর্তেই নিকুকে নিয়ে আকাশে উড়ে চলে যায়। মরি পিছু নিতে যায়, কিন্তু কেন ওকে থামিয়ে দেয়। আকাশে এনিমির সাথে লড়তে গেলে তো সুইসাইডের মতো হয়ে যাবে রে। কেনের মাথায় একটা দারুণ আইডিয়া আসে। ও তার ক্রো পাওয়ার সামান করে, ঠিক ইটাচির মতো ভাইব দিয়ে পুরা শহর থেকে কাকেরা বেরিয়ে পড়ে নিকুকে খুঁজতে। শেষে একটা কাক ওকে নিকুর লোকেশন পর্যন্ত নিয়ে যায়, কিন্তু তাও অনেক দূরে। ঠিক তখনই কেনের ছাতার স্পিরিটও সেখানে পৌঁছে যায়। মরির মাথায় আরেকটা আইডিয়া আসে। ও বলে, কেন তোর উইন্ড কন্ট্রোলিং স্টাফ দিয়ে আমাকে উড়িয়ে দে রে, আর ছাতাটাকে প্যারাশুটের মতো ইউজ করব, যাতে হাওয়ায় বেশিক্ষণ থাকতে পারি। মরি উড়তে উড়তে দেখে ম্যাজিক্যাল আউটফিটটা নিজেকে রক হার্ড বানিয়ে ফেলছে নিজেকে বাঁচানোর জন্য। কিন্তু এটাই ছিল ওর সবচেয়ে বড় ভুল। মরি একটা জোরে পাঞ্চ মারে, আউটফিটটা চুরমার হয়ে যায়। নিকু পড়তে থাকে, কিন্তু লাকিলি কোনো চোট লাগে না, শুধু কাপড়টা একটু ফেটে যায়। এখন দুজনেই হাওয়ায় পড়ছে। কেন হাওয়ার একটা ঝাপটা পাঠায়, নিকু সফটলি মাটিতে নেমে যায়। কিন্তু মরি তো লিটারেলি ফেস ফার্স্ট ক্র্যাশ করে। রাগে মরি কেনকে চিৎকার করে বলে, সিম রে তুই। তারপর জাদুর কাপড়ের টুকরোগুলো তুলে নেয়, কিন্তু এখন তো সেগুলো নর্মাল কাপড় হয়ে গেছে। মরি ভাবতে থাকে, এনিমির আসল মোটিভটা কী ছিল রে। আর নিকু তো কাঁপছে দেখা যাচ্ছে। এবার তো কোনো ভুলও করেনি, তবু বিপদ এসে পড়ল। মরি ওকে শান্ত করে বলে, চুপচাপ থাক রে, আমি প্রমিস করছি এখন থেকে আরও সাবধান থাকব। কেন কাছে এসে দেখায় জাদুর ঘেরাটা এখনও অদৃশ্য হয়নি, মানে প্রফেসিতে বলা ট্র্যাজেডি এখনও শেষ হয়নি। এবার নিকুরও বুঝতে পারে কেউ ওকে টার্গেট করছে। হঠাৎ কেন বলে, এখন থেকে আমিও তোদের সাথে থাকব রে, যাতে নিকু সেফ থাকে। মরির তো একটা এক্সট্রা রুমমেটের জন্য খুব এক্সাইটমেন্ট নেই, কিন্তু কেনের ছাতাটা বলে দেয় ও তো আসলে ব্রোক রে, রেন্ট দিতে পারবে না। মরি সার্কাস্টিক হয়ে বলে, তাহলে টাকা পয়সা সামলাতে শিখ রে। কেন তো দোষটা ছাতার উপর চাপিয়ে দেয়। নিকু দুজনকেই বোঝায়, একটু অ্যাডজাস্ট কর রে, একে অপরের সাথে ভালো ব্যবহার কর। তোদের তো আমি ছাড়া কোনো ক্লোজ ফ্রেন্ড নেই, তাই অন্তত একে অপরের ফ্রেন্ড হয়ে যা। এভাবেই কেন অফিসিয়ালি মরির বাড়িতে থাকা শুরু করে। কয়েকদিনের মধ্যেই ওর 999 লেভেলের এক্সট্রোভার্ট স্কিল দিয়ে পুরা নেবারহুডের ফেভারিট হয়ে যায়। কয়েকদিন পর একটা ছেলে হারা আসে একটা অদ্ভুত রিকোয়েস্ট নিয়ে। ও নিকুকে বলে, আমাকে ইনভিজিবল করে দে রে, আমি তো লোকের নজরে পড়তে চাই না। মরি আর কেন ওকে বোঝায়, এটা তো সমস্যা থেকে পালানোর মতো রে। কিন্তু নিকু বলে, তোরা কিছুই জানিস না, হারার পেটের প্রবলেম আছে, ও শুধু ক্লাসে কেউ না দেখে ওয়াশরুম যেতে চায়। মরি ওকে বলে, একটু ম্যাচিওর হরে। কিন্তু হারা বলে, ছোটবেলা থেকে এই জন্যই তো আমাকে চিটিং করে। বাটি চেতের মাঝে হঠাৎ মরি খেয়াল করে নিকু গায়েব হয়ে গেছে, কিন্তু যেই ও হাত নাড়ে সবাই আবার ওকে দেখতে পায়। নিকু বোঝায়, এই স্পেলটা টার্গেটের প্রেজেন্সকে পুরা ইগনোর করে দেয় রে, হারার জন্য পারফেক্ট। হারা তো ট্রাই করার ডিসিশন নিয়ে ফেলে, হাত ক্রস করতেই ও ইনভিজিবল হয়ে যায়। উঠতে গিয়ে টেবিলে ধাক্কা খায়, কিন্তু কেউ খেয়ালই করে না। ও তাড়াতাড়ি ওয়াশরুমের দিকে দৌড়ায়, কিন্তু ফিজিক্যাল এডুকেশনের টিচার, যাকে সবাই গরিলা স্যার বলে, ওর প্রেজেন্স ফিল করে ফেলে। হারা তো প্যানিকে, কিন্তু মরি ইনভিজিবল হয়ে এসে গরিলা স্যারকে ডিস্ট্র্যাক্ট করে দেয়। হারা থ্যাঙ্কফুল হয়ে ওয়াশরুম পৌঁছে যায়। ফিরে আসতেই বাকি ছেলেরা মজা না করে বলে, খেয়াল রাখিস ভাই। এই মুহূর্তে হারার মনে হয়, আরে আমি নিজেই তো বাচ্চামো করছিলাম। ও নিকুকে থ্যাংক ইউ বলে। ঠিক তখনই ওর ব্যাগে রাখা ম্যাজিক স্টোনটা আস্তে আস্তে গ্লো করতে শুরু করে। নিকু বলে, প্রত্যেক নতুন উইচকে একটা ব্লু ম্যাজিক স্টোন দেয়া হয় রে, যত মানুষের ট্রাস্ট জিতবে ততটা সাদা হয়ে যাবে, যতক্ষণ না পুরা উইচ হয়ে যায়। হারার গ্র্যাটিটিউডের জন্য স্টোনটা আরেকটু এগিয়ে যায়। ও নিকুকে থ্যাংক ইউ বলে, কিন্তু এদিকে গাছের আড়াল থেকে একটা মিস্টিরিয়াস মেয়ে সব দেখছে।
কিছুক্ষণ পর মরি আর বাকিরা বাড়ি ফিরছে। একটা বুড়ো লোক হেল্প চায়, ওর গাড়ির নিচে বিড়াল আটকে গেছে। মরি তো সোজা গাড়িটা তুলে ফেলে, বিড়ালটা দৌড়ে পালায়। সবাই মরির স্ট্রেংথ দেখে হতবম্ব। মেয়েরা তো বলে দেয় গার্ডেনের পুরা গাছ উপড়ে দে না। মরি হেসে বলে আমি তো মালি না রে, কিন্তু ওর খেয়ালই হয় না, হয়তো মেয়েরা চায় ও গাছ লাগাক উপড়াক না। তারপরও ফ্রেন্ডদের সাথে বাড়ি ফেরে, কিন্তু সেই বিড়ালটা আসলে শেপ শিফট করে মিস্টিরিয়াস উইচ নেমো হয়ে যায়। ও মরিকে খুব মন দিয়ে তাকিয়ে থাকে, কারণ ও চায় মরি ওর ফ্যামিলির হোক। কিন্তু ওর সবচেয়ে বড় প্রবলেম, ও একদম শাই। এদিকে নিকু আর কেন দুজনেই জ্বলছে, কারণ মরির গন থেকে বেশি অ্যাটেনশন পাচ্ছে। হঠাৎ দুজনে নেমোকে বিড়াল ফর্মে পিছু নিতে নিতে ধরে ফেলে। নেমো তো ঘাবড়ে যায়, ভাবেইনি ধরা পড়বে। নিকু আর কেন ওকে খেলানোর চেষ্টা করে, কিন্তু ও ডিফেন্সিভ হয়ে যায়। ওর ফোকাস শুধু মরিকে নিজের করা। কিন্তু এসব ভাবতে ভাবতে অঞ্জানেই মরির বাড়ি পর্যন্ত চলে আসে, আর ভুল করে ভিতরেও ঢুকে পড়ে। এখন তো পুরা প্যানিক, এখন কি করি? তখন নিকু প্যার করে ছুতে যায়, নেমো ম্যাও করে দৌড়ে যায়। কেন ধরতে যায়, ভুল করেও মরির কোলে পড়ে যায়। মরি আস্তে আস্তে ওকে স্ট্রোক করে। নেমো ম্যাওয়ের হার্টবিট তো দরদর করে ওঠে। ও নিজেকে ওর টাচ থেকে সরাতেই পারে না। ওকে এমন কমফর্ট ফিল হয় যা আগে কখনো হয়নি। ও পুরা রিল্যাক্স হয়ে মরির কোলে ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘুমাতেই মনে পড়ে যায় যদি আমি ক্যাট ফর্মে ঘুমিয়ে পড়ি তাহলে জেগে উঠলে তো হিউম্যান হয়ে যাব, আর তাহলে মরি আমাকে একটা উইয়ার্ড স্টকার ভাববে। তবু মরির হাতের উষ্ণতা ওকে ঘুমের মধ্যে টেনে নেয়। কিছুক্ষণ পর কেন চিৎকার করে ওঠে, এ তো মানুষ রে। নিমো তো ঘাবড়ে যায়, কিন্তু পরে জানা যায় কেন তো শুধু তার ইভলিউশন টয় কালেকশনের কথা বলছিল। আর এই কনফিউশনের মাঝে মরি আর কেন দুজনেই নেমোকে দেখে একদম শকড হয়ে যায়। যেই নেমো বুঝতে পারে ও এখনো নোটিস হয়নি, ও চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যায়। কয়েকদিন পর নিকু একটা মেয়ের ব্রেসলেটে গুড লাক চার্ম লাগিয়ে দেয়, যাতে ওর ক্রাশকে হার্ট ডিলে সাকসেস হয়। কিন্তু এটা করে ওর মনে হয় আরে আমারও তো একটা বয়ফ্রেন্ড দরকার রে। পরের বার মরির সাথে থাকলে আশা করে হয়তো ও হঠাৎ তার সামনে ফিলিংস এক্সপ্রেস করে ফেলবে। কিন্তু মরি তো শুধু ওর হেলথ চেক করার জন্য ওজন জিজ্ঞেস করে। নিকু তো রেগে যায়। চারপাশে দেখে মেয়েরা মরির পিছনে ছুটছে, ওর রাগটা জেলাসিতে বদলে যায়। কিন্তু ক্যানের তো এসব খেয়ালই নেই। অন্যদিকে ক্যান জেনে যায় নিকু সত্যি মরিতে ইন্টারেস্টেড। বাড়িতে যখন দুজনে একা থাকে ক্যান ওকে কনফ্রন্ট করে। নিকুর মাথা তো ব্ল্যাঙ্ক। ও কমপ্লেন করে মরি তো একদম বোরিং আর ক্লুলেস রে। কিন্তু ক্যান ভাবে ও তো তার অ্যাটেনশন পাওয়ার জন্য এফোর্ট ঠিকমতো দেখাচ্ছে না। হঠাৎ টিভিতে একটা হেয়ার প্রোডাক্টের অ্যাড আসে। ক্যানের মাথায় আইডিয়া। ও নিকুকে বলে তোর ফ্লোয়িং হেয়ার দেখলে মরির অ্যাটেনশন যাবেই রে। দুজনে ডিসাইড করে স্কুলের করিডরে উইন্ডস্টিক ইউজ করে প্ল্যান ইমপ্লিমেন্ট করবে। লাঞ্চ ব্রেক শুরু হতেই দুজনে পজিশন নেয়। নিকু মরিকে তার দিকে আসতে দেখে ক্যানকে বলে হালকা হাওয়া দে রে। ক্যান ইনস্ট্রাকশন ফলো করে নিকুর চুল হালকা করে উড়িয়ে দেয়। কিন্তু মরির তো কিউরিওসিটি আরও বাড়ে, কারণ ও হাওয়ার সেন্সেশনই ফিল করছে না। নিকু ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, ও তো নোটিসই করছে না। তাই ক্যানকে বলে পাওয়ার বাড়ারে। ক্যান তাই করে। নিকু হঠাৎ দেখতে লাগে যেন সুপার সাইয়ান হয়ে যাচ্ছে। মরি একটু নার্ভাস হয়ে যায়। ঠিক তখনই একটা টিচার আসেন, সিচুয়েশন অ্যাসেস করতে যান, কিন্তু জোরে হাওয়ায় ওর হাতের পেপারগুলো উড়ে যায়। টিচার চিৎকার করে ওই পেপারে তো সব মেয়েদের বডি মেজারমেন্ট আছে রে। পুরা স্কুলে প্যানিক ছড়িয়ে পড়ে। মরি তো দিন বাঁচানোর ডিসিশন নেয়। ও সামনে এগিয়ে যায়, ওয়ালে ক্লাইম্ব করে, আর না দেখেই সব পেজ তুলে ফেলে। মেয়েরা মরির নাম চিৎকার করে ডাকতে থাকে। নিকু তো একদম ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়। ও তো মরির অ্যাটেনশন পায়নি, উল্টো ও আরও বেশি পপুলার হয়ে গেল রে। পরের দিন লাঞ্চের সময় ইশি নামের একটা ছেলে নিকুকে বলে স্কুল ট্রিপের সময় একটু মিলতে পারবি। নিকু তো এই খবরটা তার গার্ল গ্যাংকে বলে দেয়। ওরা সবাই একদম কনফিডেন্ট ইশি নিশ্চয়ই ওর সামনে হার্ট ডিক্লার করবে। নিকু তো ভাবে আরে এমনটা হবে না রে। কিন্তু কারা আর কিউকিমি বলে যেখানে আমরা ট্রিপে যাচ্ছি সেখানে তো একটা ফেমাস লাভার্স ট্রি আছে রে। দুজনে ওর নিচে লাঞ্চ করলে তো ডেটিং শুরু হয়ে যায়। এদিকে কেনো তো পুরা টাইম নিকুর উপর নজর রাখছে। বাড়ি ফিরতেই ও নিকুকে বলে তোর সামনে মরির সামনে তোর হার্টের কথা খুলে বল রে। নিকুর মাথা তো শর্ট সার্কিট। ও ভাবে মরির তো আমার মতো ক্লুলেস মেয়ে দরকার নেই যে সবসময় গন্ডগোল করে। আমার তো রোম্যান্টিক রিলেশনশিপের চেয়ে ট্রেনিংয়ে ফোকাস করা উচিত। কেনো তো রেগে যায় আর ওকে শান্ত করে। নিকু মানে ও মরির সামনে ওপেনলি ফিলিংস বলে রিজেক্ট হওয়ার ব্যাপার। কেনো আরও বলে একবার মরি আমাকে বলেছিল ও তো শুধু তোর অ্যাকোয়েন্টেন্স আর গার্ডিয়ান, তোর জন্য ফিলিংস রাখলে তার কাজে ইন্টারফিয়ার হবে। এটা শুনে নিকু তো একদম এম্বারাসড। বলে হয়তো মরি রোম্যান্স নিয়েই ভাবে না রে। কেনো ওকে বোঝায় মরি তো জেনুইন ছেলে রে, নিজের ট্রু ফিলিংস লুকিয়ে রাখছে। আমার বিশ্বাস ও তোকে খুব ভ্যালুয়েবল মনে করে। শুধু একটা জেন্টেল পুশ দরকার ওর ফিলিংস এক্সপ্রেস করার জন্য। স্কুল ট্রিপের দিন তাড়াতাড়ি চলে আসে। রাস্তায় নিকু মরিকে বলে কেউ আমাকে লাভার্স ট্রির নিচে মিলতে বলেছে রে। মরি তো ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায় আর পুরা ইনডিফারেন্ট হয়ে যায়। এমনকি মিটিংয়ের সময় ও নিকুর সেফটিও ইগনোর করা ডিসিশন নেয় যাতে নিকু একটু প্রাইভেসি পায়। ও জিজ্ঞেস করে তুই কি অন্য কোনো ছেলের সাথে ডেটিং করলে আমি অবজেক্ট করব? মরি বলে আমি তো শুধু চাই তুই একটা নর্মাল স্কুল মেয়ের মতো এনজয় কর রে। নিকু তো এসব শুনে আপসেট হয়ে চলে যায়। কিন্তু মরির মুড তো ও চলে যাওয়ার পর একদম উদাস হয়ে যায়। যখন ক্লাস ডেস্টিনেশনে পৌঁছে রিল্যাক্স করছে মরির চোখে পড়ে একটা ছেলের পেপার ব্যাগে মার্কস আঁকা। ও তাড়াতাড়ি জিজ্ঞেস করে তোর কি এয়ারফোর্স বা এমন কিছু পছন্দ রে? কাগো নামের ছেলেটা তো হার্ডকোর রেডিটার, রক মিউজিক আর স্পেসিফিক সাবকালচারের ফ্যান। মরির তো ভিন্টেজ ফ্যাশন পছন্দ আর রক ফ্যাশন তো ওই সাবকালচারের একটা অংশ। দুজনের তো তাড়াতাড়ি ক্লিক হয়ে যায়।
মরি নতুন বন্ধু পেয়ে সেখান থেকে চলে যায়, খুশি হয়ে আছে। হঠাৎ ওর ক্লাসের একটা মেয়ে এসে ওর সাথে কথা বলতে চায় আর ইনডিফারেন্ট চ্যাট করে ওর পিছু পিছু হাঁটতে থাকে। এদিকে নিকু তো লাভা ট্রির কাছে ইসির সাথে মিলতে যায়। ও একদম নার্ভাস, কিন্তু ট্রিটা তো কোনো সিক্রেট স্পট না রে, পুরা এয়ারপোর্টের মতো জায়গা, সবাই লাক ট্রাই করছে। নিকুর জন্য পুরা ক্লাস অপেক্ষা করছে। ও লুলুর কাছে যায় ভেবে হয়তো সবাই নিজের ভুল স্বীকার করতে এসেছে, কিন্তু না, ওরা তো শুধু একটা লাকি সাইন চায় যাতে প্রপোজালে সাকসেস হয়। নিকু তো তাড়াতাড়ি দৌড় দেয়, এত বড় গ্রুপের রেসপন্সিবিলিটি নিতে চায় না, সবাই ওর পিছু নেয়। ও ছোট হয়ে হাইট করে, তারপর ঝাঁটাই উড়ে যায়, কিন্তু কারো চেস্টে ধাক্কা খেয়ে ওর পকেটে পড়ে যায়। আর কোইন্সিডেন্টলি সে তো আর কেউ না, মরি নিজেই। ওকে এখানে নিয়ে আসা মেয়েটা ওপেনলি বলে, তুই আমার বয়ফ্রেন্ড হবি রে? নিকুর হার্ট তো দরদর করে ওঠে। মরি কি রিপ্লাই দেবে? মরি বলে, আমি তো তোকে ডেট করতে পারবো না রে, তোকে চিনিই না তো। মেয়েটা জিজ্ঞেস করে, তোর কি কেউ পছন্দ আছে? মরি সোজা বলে দেয়, না রে, আমার কাউকে রোম্যান্টিক্যালি পছন্দ নেই। এটা শুনে নিকুর হার্টটা একটু নেমে যায়, কিন্তু ঠিক তখনই মরি বলে, তবে একজন আছে যাকে আমি খুব প্রেশাস মনে করি। নিকুর তো কেনের কথা মনে পড়ে যায়, মরি তো ওকে প্রেশাস মনে করে। আর যেভাবে মরি ডেসক্রিপশন দিচ্ছে সেটা তো পুরা নিকুর কথাই। মেয়েটা বলে, তোর ফিলিংস তো পুরা লাভের মতো লাগছে রে। কখনো এমন মুহূর্ত এসেছে যখন তোর মনে হয়েছে এই তো লাভ হয়ে গেল? মরি ভাবতে থাকে, কিন্তু নিকুর তো সেই মুহূর্তটা ভিভিডলি মনে আছে। সেই দিন ওর বাবা ফ্যামিলি ছেড়ে চলে গিয়েছিল, কারণ বাড়িতে দুইটা উইচের সাথে থাকা আর সহ্য করতে পারেনি। ওদের ম্যাজিক্যাল পাওয়ার কন্ট্রোলের বাইরে চলে গিয়েছিল, বাড়ি তো ধ্বংস হয়ে গিয়েছিল। নিকু কাঁদছিল, ভাবছিল ওর পাওয়ারের জন্যই সবাই ঘৃণা করবে, চাইছিল বাবা আবার ওকে কোলে তুলুক। ঠিক তখনই মরি ওকে হাক করে উপরে তুলে নিয়েছিল, আর সেই মুহূর্ত থেকেই নিকু মরিকে ভালোবাসতে শুরু করেছিল। ফ্ল্যাশব্যাক থেকে বেরিয়ে নিকু দেখে মরির হার্ট থেকে গ্লোয়িং লাইট বেরোচ্ছে। ও মুখ বের করে দেখে মরি তো মুচকি হেসে আছে, কারণ ও নিকুকে ভালোবাসতে শুরু করেছে। মরি ওকে এমনিই ছেড়ে দেয়। ঠিক তখনই নিকুর খেয়াল হয় ওর ম্যাজিক তো শেষ হয়ে যাচ্ছে। ও উড়ে যায়, কিন্তু ম্যাজিক ফেড হওয়া ঠিক আগ মুহূর্তে হাওয়ার একটা জোরদার গাস্ট ওকে আবার মরির দিকে ঠেলে দেয়। মরি তো ওকে দেখে একদম শকড হয়ে যায়, কিন্তু মরি ওকে ধরে ফেলে। কয়েকদিন পর কেন আর নিকু মিলে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলে। ওদের কন্টেন্ট তো পুরা র্যান্ডাম আর কেয়টিক। মরি তো ওদের সাথে এটা নিয়ে কথা বলার ডিসিশন নেয়। কেন বলে, পার্কে একটা হোমলেস লোক বলছিল ইউটিউব ভিডিও করে তো সহজেই টাকা কামানো যায় রে। মরি ওদের বোঝায়, সাকসেসফুল ইউটিউবার হওয়া তো এত সোজা না রে। ও ওদের চ্যানেলের কন্টেন্ট কোয়ালিটি চেক করে, দেখে ওরা তো পুরা র্যান্ডাম জিনিস রেকর্ড করছে, কোনো কন্টিনিউটি নেই, থাম্বনেল তো আরও খারাপ। মরি রেগে যায়, ইউটিউব চ্যানেল খোলার আগে তো বেসিক প্রিপারেশনও করলি না রে। ওদের বেস্ট ভিডিওগুলোতে মাত্র 15টা ভিউ আর 3টে কমেন্ট, সব ওদের ফ্রেন্ডদের। মরি তো ওদের উইক কন্টেন্ট দেখে ফ্রাস্ট্রেটেড, বলে এমন ভিডিও বানা যা ইউনিক হবে রে, ম্যাজিক্যাল পাওয়ার না দেখিয়েও অডিয়েন্সের হার্ট জিততে পারবি। কেন আর নিকু বলে, আমাদের তো কোনো ইউনিক আইডিয়া নেই রে। মরি তো ওদের কাউকে মিলিয়ে দেওয়ার ডিসিশন নেয় যে হেল্প করতে পারবে। পরের দিন ওদের কেকোর সাথে মিলিয়ে দেয়, বলে ও তোদের ইউটিউব চ্যানেলে হেল্প করতে পারবে রে। কেকো কনফার্ম করে বলে, আমারও তো একটা ইউটিউব চ্যানেল আছে, বিভিন্ন টপিকে কাজ করি, কিন্তু তারপর ও এমন ব্যবহার করে যেন এই দুনিয়ায় ওই একা আর ইউনিক মানুষ। কেকো যত নিজের কথা বলে কেন ততই ইরিটেট হয়। শেষে আর মানতে না পেরে রেগে গিয়ে ওর চুল ধরে বলে, তোর ভিডিও দেখা রে। কেকো এত এম্বারাসড হয় যে ক্যানের কথা মেনে নেয়। একটা ভিডিও খুলে ফিল্ম রিভিউ করছে, কিন্তু ডিরেক্টরদের কথা বলার বদলে ডিরেক্টর আর নিজের কথা বকবক করে। কতটা পিকিউলিয়ার মানুষ ও, পছন্দ কতটা অনন্য। কেন তো বিরক্ত হয়ে যায়, ভিডিও ক্লোজ করার চেষ্টা করে, বলে যদি নিজের কথা শুনতে এত ভালো লাগে তাহলে থেরাপি নে রে, তোর তো ভিউজও নেই, তুই আমাদের কি হেল্প করবি? কিন্তু মরি ওকে ধমক দিয়ে বলে, কেকো তো আমার মতো অ্যামেচারের চেয়ে অনেক বেশি প্রফেশনাল রে। তারপর ওর চোখ পড়ে একটা ভিডিওতে, অনেক ভিউজ। কেকো বলে, এটা একটা গেম নিয়েছিল যেটা আমি বানিয়েছিলাম, ভিডিওটা ভাইরাল হয়ে গিয়েছিল। মরির তো আইডিয়া চলে আসে। প্রথমে কেকোকে বলে নিকু আর কেকোকে এডিটিং, থাম্বনেইল আর ইউটিউবের জরুরি জিনিসগুলো ডিটেলে শেখা। তারপর ওদের বলে, তোরা সেই গেমটা প্লে করবি যেটা কেকো ওর ভিডিওর জন্য বানিয়েছিল। ও কেকোর কাছ থেকে কয়েকটা টুলস ধার নেয় আর একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড সেট করে। মরি ডিসাইড করে নিকুই গেম প্লে করবে রে, কারণ একটা নন ফ্যাক্ট আছে যে বিউটিফুল মেয়েরা বেশি অডিয়েন্স আকর্ষণ করে। আর কেন তো সিক্রেটলি শুধু কমেন্ট্রি দেবে। শুটিং শেষ হলে মরি আর কেকো মিলে সাউন্ড মিক্সিং আর এডিটিং করে। ফাইনাল ভিডিওটা ইউটিউবে আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। কেন আর নিকু তো খুব খুশি, কিন্তু মরি আর কেকো যারা আসল মেহনত করেছে তারা একদম টায়ার্ড। মরি ওদের বলে, যদি এমন ইউনিক ভিডিও বানাতে থাকো আর তোদের এবিলিটি ইউজ করিস তাহলে সাকসেস পাবি রে। এই প্যাটার্নে চলতে চলতে আরও ভিডিও বানায়, সবগুলোই অনেক ভিউ পায়, কিন্তু সাকসেস পাওয়ার পর কেন আর নিকু
নিকু দুজনেই বোর হয়ে যায় আর চ্যানেল ছেড়ে দেয়। পরের দিন স্কুলে নিকু সুজুকার সাথে দেখা হয়। সুজুকা তো সব কিছুতে একদম বিউটিফুল আর গ্রেসফুল। নিকু তো ইমপ্রেসড হয়ে যায়, ভাবে এই মেয়েটা তো পুরা পারফেক্ট রে। কিন্তু যখন সুজুকা নোট খোলে দেখা যায় তার হ্যান্ডরাইটিং খুব খারাপ। নিকু তো সারপ্রাইজড। পরে সুজুকা ওর সাথে মিলে বলে, দিদি স্ট্রিক্ট টিচিং সত্ত্বেও আমি সব কিছুতেই উইক রে। ও নিকুর কাছে রিকোয়েস্ট করে, আমার ওপর এমন ম্যাজিক কর না যাতে আমি সব কিছুতে প্রফিশিয়েন্ট হয়ে যাই। আমি তো খুব অ্যাশেমড হয়ে করি। নিকু ওকে কাম ডাউন করে বলে, আমি তো সব কিছুতে ম্যাজিক করতে পারি না রে, আর প্রত্যেক স্পেলের একটা টাইম লিমিট থাকে। কিন্তু সুজুকার কাছে নিজেকে প্রফেশনাল বানানোর কোনো স্পেল না থাকলেও কিছু হেল্পফুল টুলস আছে। ও মোরি আর সুজুকাকে বলে, দুজনেই হাত সামনে কর রে। তারপর কোঅর্ডিনেশনের জন্য একটা স্পেল চ্যান্ট করে। সুজুকার বডি তো পুরা মোরির মুভমেন্টের সাথে সিঙ্ক হয়ে যায়। নিকু বলে, এখন তুই আমার হেল্পে টি সেরেমনি টেস্ট পাস করতে পারবি রে। মোরি তো নার্ভাস হয়ে যায়। এখন তো মাত্র 1 সপ্তাহে টি সেরেমনি স্কিল মাস্টার করতে হবে। কিন্তু একটু স্টাডি আর টি ক্লাবের হেল্পে ও সময়ের আগেই করে ফেলে। সেরেমনির একদিন আগে মোরি ডিসাইড করে ট্রায়াল রান করবে। কেকোকেও ডাকে, কারণ ওর কাছে সেই স্মার্ট গ্লাস আছে যেটা অন্য রুমের রিয়েল টাইম ফুটেজ দেখাতে পারে। কিন্তু প্র্যাকটিস শুরু করার আগেই সুজুকা জোরে এসে বলে, প্রোগ্রাম চেঞ্জ করে দিয়েছে রে, এক্সাম তো আজই হবে। সবাই তো একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু ওরা অরিজিনাল প্ল্যানে এগোতে ডিসাইড করে। সুজুকা তো দিদিকে রিপ্লাইও দিতে পারে না, কারণ তার মুখও তো মোরির সাথে সিঙ্ক হয়ে গেছে। নিকু ওকে গাইড করে বলে, সব কিছুতে শুধু হ্যাঁ দাদি বলে দে রে। সুজুকা যখন জিজ্ঞেস করে, আমি কি তোকে বোর করছি রে, তখনও ও প্যারেটের মতো বলে, হ্যাঁ দাদি। এটা শুনে বুড়ি দাদি তো একদম ইরিটেট হয়ে যায়। তাড়াতাড়ি সুজুকাকে বলে, রিচুয়াল শুরু কর রে। প্রথম স্টেপ দরজা খোলা। এটার 3টে পার্ট আছে। কিন্তু মোরি তো প্র্যাকটিস করেনি, সুজুকা কি টাচ করছে বুঝতেই পারছে না, তাই ওকে অনেক স্ট্রাগল করতে হয়। সুজুকা বারবার দরজা স্ক্র্যাচ করে। দাদি তো ভয় পেয়ে যায়। হঠাৎ মোরি পুরা তাকাত দিয়ে দরজাটা খুলে ফেলে। তারপর পরের স্টেপ, থামবে সাপোজ নিয়ে রুমে ঢোকা। মোরি তো তার বডি হিলানোর জন্য যথেষ্ট ফোর্স দেয়, কিন্তু সেই ফোর্স সুজুকার জন্য ফ্রগের মতো জাম্প করার পক্ষে যথেষ্ট না। পরের স্টেপে সুজুকাকে ক্যান্ডি খেতে হয়। মোরি ওকে স্কিলফুলি করতে গাইড করে, কিন্তু কোনো ক্লেভার লোক ক্যান্ডির বদলে কুকি রেখে দিয়েছে যাতে এক্সপিরিয়েন্স আরও ভালো হয়। মোরি কুকিটা কামড় দিয়ে গিলে ফেলে, সুজুকাও তাই করে। কিন্তু হার্ড ক্যান্ডির জন্য ও তো সহ্য করতে পারে না, হঠাৎ সবকিছু স্পিড করে ফেলে। দাদি তো দেখে ওয়ারিড হয়ে যায়, কিন্তু টি সেরেমনি কোনো রকমে চলতে থাকে। পরের স্টেপ টি খাওয়া। মোরি তো এটাকে বড় স্কিল দিয়ে ম্যানেজ করে, কিন্তু ওর খেয়ালই হয় না সুজুকার ঠোঁটে টি ছড়িয়ে পড়েছে। ও তো ইনকমপ্লিট মেকআপওয়ালা জোকারের মতো সেরেমনি শেষ করে। দাদি তো একদম ডিসঅ্যাপয়েন্ট হয়ে যায়। তখনই হঠাৎ একটা বিপজ্জনক হর্নেট রুমে উড়ে ঢোকে আর বুড়ি দাদির ওপর অ্যাটাক করার ধমক দেয়। হর্নেটটা স্টিং মারতে যাচ্ছে দেখে দাদি তো একদম ভয়ে কাঁপতে থাকে। মোরি তো ওকে হেল্প করতে চায়। হঠাৎ ওর মাথায় একটা আইডিয়া আসে। ও চারপাশে যা যা জিনিস আছে সব তুলে নেয়, আর সুজুকা একটা চামচ তুলে নেয়। মোরি ওকে একটা খুব প্রিসাইজ আর বিউটিফুল মার্শাল আর্টস মুভ দিয়ে হর্নেটের ওপর স্ট্রাইক করতে গাইড করে। এটা তো পুরা ট্রেডিশনাল স্ট্রিক দাদির জন্য যথেষ্ট চমকে দেওয়ার মতো। দাদি তো ঘোষণা করে, সুজুকা আমার এক্সাম পাশ করে ফেলেছে রে, কারণ ও রিয়েল লাইফ সিচুয়েশনে মার্শাল আর্টসের একটা দারুণ ডেমনস্ট্রেশন দিয়েছে। পরের মাস কেন তো রেন দিতে পারছে না। ও তো তার পুরা অ্যালাউন্স বেকার জিনিসে খরচ করে ফেলেছে, তাই মোরির কাছে ফ্রিতে থাকার রিকোয়েস্ট করে। কিন্তু মোরি তো মানা করে দেয়, বলে তোর বডি দিয়ে রেন্ট দে। কেন তো নার্ভাস হয়ে যায়, ভাবে ওরে বাবা, মোরি তো চায় আমি ওর বটম হই। কিন্তু মোরি ওকে একটা পার্ট টাইম জবের অ্যাপ্লিকেশন ধরিয়ে দেয়। লেখা আছে একটা অ্যাথলেটিক টিনেজার লাগবে, হিরোর কস্টিউম প্লে করতে হয় রে। কেন তো নখরা দেখায়, আমি তো কোনো কাজ করতে চাই না রে, কাজ করলে তো বড় হয়ে যাব, আর বড়রা তো সব বোরিং হয়ে যায়। তবু কেন অডিশনের জন্য যায়। ডিরেক্টরকে তো একদম ইমপ্রেস করে ফেলে। ডিরেক্টর বলে, আমি তো তোকে এক্সট্রা রোলের জন্যই নিতে চাইছিলাম রে, কিন্তু তোর স্কিল দেখে প্ল্যান চেঞ্জ করে দিলাম। এখনও চায় কেন তাদের লিড ডক্টরের জায়গা নিক। সেই লিড তো কয়েকদিন আগে ইনজুর্ড হয়ে গেছে। কেন তো তার লাগ বিশ্বাস করতে পারছে না রে। রিহার্সাল তো শুরু হয়ে যায়। শোটা একটা বোরিং অফিসের চাকরিজীবী, কিন্তু যেই না একটা কোওয়ার্কার ম্যারিড হিরোর সাথে ফ্ল্যাট শুরু করে তখনই শোটা ইন্টারেস্টিং হয়ে যায়। তবে ঠিক যখন কানের মনে হয় সব ঠিকঠাক চলতেছে, তখনই সেই সুন্দরী মেয়েটা ভিলেন হয়ে যায়, আর তার সাথে লড়াই করার পালা আসে। সে তাড়াতাড়ি প্রথমে বসকে হারায় ফেলে। ডিরেক্টর তাকে বলে যে ওই অংশে পৌঁছানোর আগে গুন্ডাদের সাথে ফাইট কর। এবার কান তার গুন্ডার কাজটা তাড়াতাড়ি শেষ করে। তারপর আবার গল্প ফিরে আসে হিরোর বোরিং লাইফে। বস তাকে লেকচার দেয়, আর সে তার ওয়েডিং অ্যানিভার্সারি ঢুলা যায়। তার বউটা খুব রাগ করে যায়, তাকে কিছু অদ্ভুত শাস্তি দেয়। কান এসব সহ্য করতে পারে না। আসলে এটা তো শুধু রিহার্সাল ছিল, আসল পারফরমেন্স তো স্টেজে লাইভ অডিয়েন্সের সামনে হবে। কান সময় আসা পর্যন্ত রিল্যাক্স করে। এমন সময় তার চোখ পড়ে ভিলেনের কস্টিউম পরা সেই আহত লোকটার উপর। লোকটা তাকে বলে যে আসলে সেই মেন হিরো ছিল, কিন্তু ইনজুরির জন্য ভিলেনের রোল করতেছে। তার ছেলে তাকে হিরো হিসেবে দেখতে খুব এক্সাইটেড ছিল। কানের মনে তার জন্য খুব মায়া হয়, ছেলেটার জন্য খারাপ লাগে, তাই সে ঠিক করে একটু চেঞ্জ করবে। সে আহত লোকটাকে হিরোর পোশাক
পোশাক পরায় দেয় যাতে ছেলের চোখে সে আবার হিরো হয়ে যায় আর নিজে ভিলেন হয়ে যায়। শো শুরু হতেই ভিলেন হিরোকে টন্ট করা শুরু করে। ডিরেক্টর তাড়াতাড়ি বোঝা যায় যে শুধু কানই স্ক্রিপ্ট থেকে বাইরে গিয়ে এমন করতে পারে। এদিকে লিড অ্যাক্টর তার আহত পায়ের জন্য নার্ভাস, কিন্তু কান তাকে বলে যা পারস কর। সে হালকা একটা পাঞ্চ মারে আর কান ড্রামাটিকভাবে এদিক ওদিক ছিটকা পড়ে যায়। অডিয়েন্স খুব ইমপ্রেসড হয়ে যায়, সবাই খুব ইমপ্রেসড হয়, বিশেষ করে হিরোর ছেলেটা তো একদম খুশিতে পাগল। কিন্তু যে একদম ইমপ্রেস হয় না সে হলো ডিরেক্টর। সে কান আর ওই ছেলে দুইজনের পেমেন্ট কেটে দেয়। কান খুব মন খারাপ করে মুড়ির কাছে বলে, ভাই মনে হয় আমি এই জবের জন্য ফিট না। মুড়ি তাকে বোঝায়, আরে না না, তোর মতো চেয়ারফুল ছেলে যে কোনো জায়গায় থাকলে সবাই লাভবান হয়। তুই এই মাসে আরও কয়েকটা পার্ট টাইম জব ট্রাই কর, রেন্ট পরে দিলেও চলবে। তবে নেক্সট মান্থ 2 মাসের রেন্ট একসাথে দিতে হবে, না হলে শাস্তি পাবি কিন্তু। কান এটা শুনে একদম এক্সাইটেড হয়ে যায়, বলে ঠিক আছে ভাই, আমি ফুল ট্রাই করব। কয়েকদিন পর কারা তাদের বাসায় একটা রিকোয়েস্ট নিয়ে আসে। টেবিলে কাটা কাগজের অনেকগুলো টুকরো রেখে নিকোকে বলে, এটা ওপেন করে দেখতো, কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট ভুল করে শেডারে চলে গেছে। সে তার ফেভারিট আউটফিটটা স্যাক্রিফাইস করে নিয়ে এসছে, কারণ স্পেলের খরচ জানে। কিন্তু নিকো বলে এটা কাজ করবে না, এখানে আরও অনেক ডকুমেন্টের টুকরো আছে। এটা শুনে কারা স্যাড হয়ে যায়, কিন্তু নিজের লাক মেনে নেয়। মরি কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে, কি ছিল ওই ইম্পর্টেন্ট ডকুমেন্টটা যেটা নষ্ট হয়ে গেল? কারা বলে, এটা আমার লেট মাদারের লেটার ছিল, আর যে শ্রেডারে ফেলেছে সে আমার বাবা। আজ সকালে দেখলাম বাবা মায়ের নামে একটা লেটার পড়তেছে, যেটা মা মরার আগে লিখে গিয়েছিল। আমি দেখতে চাইলে বাসিটা ছিমকে দিল যাতে আমি পড়তে না পারি। আমি খুব রাগ করে সবকিছু এখানে নিয়ে এসছে। মরির মনে হয় লেটারে নিশ্চয়ই এমন কিছু আছে যা বাবা চায় না কারা জানুক। এদিকে নিকো তার ফ্রেন্ডের জন্য পুরা সিম্প্যাথি ফিল করে আর ম্যাজিক দিয়ে চিঠিটা আবার ফিরিয়ে আনার ডিসিশন নেয়। প্রথমে সে রাবল দিয়ে সব গ্রিন পেপারে টুকরো বের করে, কারণ গ্রিন হওয়ায় সহজ হয়। মরিরও নিচে নেমে হেল্প করে। কারা বলে, আরে এত মেহনত করার দরকার নাই, কিন্তু তারা বলে ফ্রেন্ড তো এটাই করে। এটা শুনে কারা ইমোশনাল হয়ে যায়, নিকোকে টাইট করে জড়িয়ে ধরে তার পাশে বসে যায়। গ্রিন পেপারের স্ট্রিপগুলো আলাদা করতে করতে কারা বলে, আমি তো আগেই জানতাম হয়তো লেটারে কি আছে। সে বলে, একবার রিলেটিভের বাসায় গিয়েছিলাম, তখন কারো মুখে শুনলাম যে আমি নাকি আমার মায়ের আগের বিয়ে থেকে জন্ম নিয়েছি, আর তারা এটা আমার কাছে লুকিয়ে রেখেছে যাতে আমি নতুন বাবার সাথে ভালো করে মিশতে পারি। কারা বলে, আমার তো কোনো ফারাক পড়ে না যে বাবা আমার বায়োলজিক্যাল বাবা না, আমি তো তাকে রিয়েল বাবা মানি। কিন্তু মরি বলে, আরে হয়তো তোর থেকেও বেশি কেয়ার করে সেই ব্যাপারটা নিয়ে যতটা তুই ভাবিস। যাই হোক, শেষমেশ তারা লেটারের সব টুকরো আলাদা করতে সাকসেসফুল হয়। তারপর নিকো ম্যাজিক করে সেগুলো জোড়া লাগায়। কারা অবশেষে মায়ের লেটারটা পড়তে পারে, আর তাতে একটা শকিং রেভেলেশন আছে যার জন্য সে একদম রেডি ছিল না। জানা যায় যে আসলে সে তার বাবার আগের বিয়ে থেকে জন্ম নিয়েছে, আর তার রিয়েল মা জন্ম দেওয়ার কিছুদিন পরই হারিয়ে গিয়েছে। বাবা একা একা তার দেখাশোনা করেছে যতক্ষণ না কেউ এসেছে যে রেসপন্সিবিলিটি শেয়ার করতে রাজি। কারা বিশ্বাস করতে পারে না যে তার মা আসলে তার বায়োলজিক্যাল মা না। ঠিক তখনই তার বাবা সেখানে চলে আসে। লেটারটা ফিরে পেয়ে সে শকড হয়ে যায়। মরি তাকে জিজ্ঞেস করে তার এই কাজের কথা। বাবা বলে, কারার ওপর আমার ফিলিংস ইম্পোজ করা আমার জন্য ঠিক হয়নি, কারণ তার মা চাইতো সত্যিটা তাকে বলা হোক। সে বলে, আমার ভয় ছিল যদি কারা সত্যি জেনে ফেলে তাহলে হয়তো আমাকে মা মানা বন্ধ করে দেবে। কারা তখন বলে, এমনটা কখনো হবে না। দুজনেই ইমোশনাল হয়ে যায়। তারপর নিকো কারাকে বলে, লেটারে আরও কিছু লেখা আছে। তার মা লিখেছে যে কিভাবে তারা প্রথম দেখা হয়েছিল, যখন কারা মাত্র 3 বছরের ছিল, আর সে এত সুন্দর মেয়ে আর লাভিং হাজবেন্ড পেয়ে খুব খুশি ছিল। লেটার পড়তে পড়তে কারা কাঁদতে শুরু করে, তারপর বাবাকে টাইট করে জড়িয়ে ধরে। পরে মরি আর নিকো রিভারের ধারে হাঁটতে হাঁটতে যায়, আর নিকো কারার এই সিচুয়েশন দেখে খুব ডিপলি মুভড হয়। হঠাৎ দেখে তার স্টিকটা গ্লো করতেছে, আর ম্যাজিক্যাল স্টোনের ব্লু কালারটা একটু ফেড হয়ে গেছে। এটা দেখে তার মাথায় আইডিয়া আসে যে এভাবে আরও লোককে ফাস্ট গ্রো করতে সাহায্য করা যাবে। পরের দিন নিকো একটা অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করে, লিখে যে যারা কোনো ম্যাজিক্যাল হেল্প চায় তারা যেন তার সাথে কন্ট্যাক্ট করে। খুব তাড়াতাড়ি প্রথম রিকোয়েস্ট আসে, আর সেটা জুন নামের একটা ছেলের। ছেলেটার অ্যানিমেশন বাজেট 0%ও পায়নি, আর সেটা সবার সামনে চলে আসে। জানা যায় যে জুনের বাবা মিডল স্কুলে ইংলিশ টিচার, তাই কথা বলে ঠিক গ্রামার বই থেকে সেন্টেন্স পড়ার মতো। জুন চায় নিকো তাকে তার ক্রাশের সামনে কথা বলার স্কিলটা একটু ভালো করে দিক, কিন্তু নিকো বলে দেয়, আরে না না, তোকে তো রিয়েল ফর্ম দেখিয়ে মেয়েটার হার্ট জিততে হবে। সবাই মিলে তার মোরাল বুস্ট করার চেষ্টা করে, বলে তুই পারবি রে, আমরা তোর সাথে আছি। জুন তাদের ওপর ভরসা করে। ঠিক তখনই সে দেখে মেয়েটা স্কুল থেকে আসতেছে। সবাই একটা সেফ জায়গায় লুকিয়ে তার কনফেশন দেখার জন্য রেডি হয়, কিন্তু দেখা যায় যে মেয়েটার জন্য জুন পাগল তারও ঠিক একই কমিউনিকেশন প্রবলেম আছে। মুড়ি আর বাকিরা ভাবে, আরে এখন তো পুরা কনফিডেন্স নিয়ে ডেটে ইনভাইট করতে পারবে। তারপর জুন মেয়েটাকে তাদের কাছে নিয়ে আসে আর বলে, এই আমার গার্লফ্রেন্ড। দুজনেই দেখেছে যে তাদের মধ্যে একটা ইউনিক রিলেশন আছে, তাই সব ফর্মালিটি ছাড়া ডিসিশন নিয়েছে। সবাই খুব খুশি হয় তাদের জন্য। থ্যাঙ্কস দিতে গিয়ে
জুন তাদের সেই মুভি টিকিটগুলো দিয়ে দেয় যেগুলো সে তার ফার্স্ট ডেটে ইউজ করার প্ল্যান করেছিল, কারণ এখন তো তারা টেনিস খেলবে। কান আর কেগো সেদিন ব্যস্ত থাকার এক্সকিউজ বানায়। মুড়ি নিকোকে জিজ্ঞেস করে, তুই ফ্রি আছিস? এটা শুনে নিকো একদম এক্সাইটেড হয়ে যায়, কারণ তার মাথায় তো এটাই ডেট। পরে নিকো কান আর কেগো, যে এখন তার সেকেন্ড উইংম্যান হয়ে গেছে, সাথে এটা নিয়ে কথা বলে মুড়ির জেস্চার পড়া খুব ডিফিকাল্ট রে, বুঝতেই পারি না ও কি ভাবতেছে। তার ফ্রেন্ডরা বোঝায়, কালকে ডেটে তুই ওকে ইমপ্রেস করার চেয়ে বেশি ওর জেস্চার পড়ার চেষ্টা কর। এই বলে তারা রুম থেকে বের হয়, কিন্তু ঠিক তখনই মুড়ির সাথে ধাক্কা লাগে। মরি কিউরিয়াস হয়ে জিজ্ঞেস করে, তোরা নিকোর রুমে কি করতেছিলি? তারা তাড়াতাড়ি এক্সকিউজ বানায় বলে, আমরা পোকার খেলতেছিলাম, কিন্তু তোকে ডাকিনি কারণ তুই তো পোকার ফেস বানাতে একদম এক্সপার্ট। এটা শুনে মরি একটু স্যাড হয়ে যায়, ভাবতে থাকে আমি কি সত্যিই এত কম ইমোশন দেখাই? এদিকে নিকো একটা এমন স্পেল পায় যেটা দিয়ে লোকে নিজের ফিলিংস আরো ক্লিয়ারলি এক্সপ্রেস করতে পারে। সে মরির কাছে পারমিশন চায় এটার উপর ট্রাই করার জন্য। ভাবছে মরি নিশ্চয়ই মানা করবে, কিন্তু সারপ্রাইজ, মরি রাজি হয়ে যায়, কারণ সে সবাইকে দেখাতে চায় যে সে আসলে ততটা ইমোশনলেস না যতটা ওরা ভাবে। নিকো খুব খুশি হয়ে স্পেলটা করে, আর মরির মাথা থেকে একটা ছোট্ট ভার্সন বেরিয়ে আসে। সেই মিনি মরি শুধু নিকোকেই তার রিয়েল ফিলিংস দেখায়, কিন্তু রিয়েল মরি তো পুরো পোকার ফেস বানিয়ে রাখে। মিনি মরিটা দেখতে একদম কনফিউজড, কারণ স্পেলটা তার উপর কোনো আলাদা ফিল দেয় না। কিন্তু নিকো যেই না মুভির কথা বলে, মিনি মরি একদম এক্সাইটেড হয়ে যায়। এরপর দুজনেই রেডি হয়। নিকো ইউকাতা পরে নেয়, কারণ মুভির পর তো সামার ফেস্টিভ্যালে যাবে। মরি শুরু করে ড্রেসের হিস্ট্রি নিয়ে লেকচার দিতে, কিন্তু নিকোর তো মিনি মরির উপর বেশি ইন্টারেস্ট। সে তার ফর্মটা খুব পছন্দ করে, আর দেখে দেখে হুইসেলও মারে। সিনেমা হলে গিয়ে মুভি দেখার বদলে নিকো মিনি মরিকেই দেখতে থাকে, যে হরেক রকম এক্সপ্রেশন দেখাচ্ছে, আর রিয়েল মরি পুরা ইমোশনলেস ফেস করে বসে আছে। তবে ফানি সিন আসতেই রিয়েল মরিও জোরে জোরে হাসতে থাকে। মুভি শেষ হয়ে বাইরে বেরিয়ে মরি এখনো মুভি নিয়ে খুব এক্সাইটেড। হঠাৎ একটা দৌড়ানো বাচ্চা এসে ধাক্কা দেয়, তার পপকর্ন চারদিকে ছড়িয়ে পড়ে, কিন্তু মরি পপকর্নের প্রত্যেকটা টুকরো মাটিতে পড়ার আগেই তুলে নিয়ে বাচ্চাটার হাতে ফিরিয়ে দেয়। নিকো বুঝতে পারে যে মরি হয়তো মুখ দিয়ে ইমোশন দেখায় না, কিন্তু তার ব্যবহার দিয়ে ফিলিংস এক্সপ্রেস করে। পরে দুজনে সামার ফেস্টিভ্যালে যায়, একসাথে ফায়ারওয়ার্কস দেখে মজা করে। সেখানে মরি নিকোকে জিজ্ঞেস করে, এখন তোর কি ফিলিংস হচ্ছে? নিকো বলে, তোর মুখে তো একটা বড় বড় স্মাইল। তারপর মরি তার ইমোশন এক্সপ্রেস করতে না পারার জন্য সরি বলে আমার ফিলিংস লুকিয়ে রাখা তো আমার পার্সোনালিটির একটা অংশ, কিন্তু এতে তার ট্রেনিংতেও হেল্প হয়, কারণ তার এনিমিরা বুঝতেই পারে না যে সে আসলে কি ভাবতেছে। নিকো ভাবে যে সে তো অনেক কিছু দেখে ফেলেছে, তাই ম্যাজিকটা ক্যান্সেল করে দেয়। তারপর মরি বলে, তুই যেদিন থেকে ফিরে এসেছিস আমি তার থেকে অনেক বেশি ইমোশনাল হয়ে গেছি রে। সে বলে যে আগে তো সে সবসময় একা একা থাকতো, কিন্তু নিকো ফেরার পর থেকে অনেক লোকের সাথে কানেকশন হয়েছে, লাইফে আরো অনেক এক্সাইটমেন্ট চলে এসেছে। সে মুচকি হেসে নিকোকে থ্যাঙ্কস বলে। নিকোর চোখে পানি চলে আসে। ঠিক তখনই তার চোখে পড়ে কান আর কেগোর একটা ফটো, যারা ওই ফেস্টিভ্যালেই আছে। নিকো বলে, চল না ওদের সাথে মিলি, কিন্তু মরি চায় না যে তারা ডেটে ইন্টারফেয়ার করুক। বলে, আরে না, বাসায় গিয়ে মিললেই হবে। কয়েকদিন পর নিকো তার এক ক্লাসমেটকে স্কাই থেকে স্কুল বিল্ডিংয়ে ছবি তুলতে হেল্প করে। মেয়েটা খুব খুশি হয়ে বলে, তোর জন্যই তো আমার ড্রিম পূরণ হলো, থ্যাঙ্কস রে। কিন্তু ঠিক তখনই মরির ডেঞ্জার সেন্স হয়। সে তাড়াতাড়ি নিকোকে কভার করে। হঠাৎ একটা রোজ উড়ে এসে তাদের দিকে আসে, আর পেছনের কংক্রিট পিলারে ঢুকে যায়। মরি ভাবে, কিরে, স্কুলের এনিমি শেষমেশ আমাদের উপর অ্যাটাক করছে নাকি? কিন্তু রোজটা ফেলেছে ইবারা নামের একটা স্টুডেন্ট কাউন্সিল মেম্বার, আর সে একদম সার্টিফাইড টিকটক থট। সে তাড়াতাড়ি মরির সাথে অ্যাগ্রেসিভলি ফ্লার্ট শুরু করে। তারপর বলে, আসলে আমি নিকোর সাথে কথা বলতে এসেছি। বলে যে নিকোর ম্যাজিক স্টুডেন্টদের জন্য ডেঞ্জারাস হতে পারে, তাই স্টুডেন্ট কাউন্সিল ডিসাইড করেছে যে স্কুলের ভেতরে তার কোনো ম্যাজিক ইউজ করা যাবে না, পুরা ব্যান। মরি আর নিকো বলে, এটা তো একদম আনফেয়ার রে, কিন্তু ইবারার কোনো কেয়ার নাই ওদের ওপিনিয়নের। বলে, স্টুডেন্ট কাউন্সিলে তো স্কুলের ভেতরে তোদের থেকেও বেশি পাওয়ার আছে। মরি হঠাৎ কমেন্ট করে, তোর ক্যারেক্টার তো একদম রিজিড রে। শুনেছি স্টুডেন্ট কাউন্সিলের সব মেম্বারের ক্যারেক্টারই এমন রিজিড, যেগুলো আমি অ্যানিমেতে দেখি। ইবারা রেগে আগুন হয়ে যায়, মরিকে সাইলেন্স করার জন্য আরেকটা রোজ ছুঁড়ে মারে। কিন্তু মরি বলে, দেখ, এটাই তো আমার কথা প্রুফ করে দিল, তুই তো একদম বুলি হওয়ার ডিজায়ার দেখাচ্ছিস। তার বিশ্বাস যে স্টুডেন্ট কাউন্সিলের বাকি মেম্বাররা এই ড্রামা দেখার জন্য আশেপাশে লুকিয়ে আছে, আর সত্যি এক এক করে তারা বাইরে বেরিয়ে আসতে থাকে। সবার আগে একটা ছেলে আসে, তার বিজার অ্যাকসেন্ট, চোখ বন্ধ করে রাখা আর স্মার্ট লুক থেকে মরির মনে হয়, এই ছেলেটা তো মুখে হাসি ঝুলিয়ে যে কোনো লোককে ধোকা দিতে পারে রে। তারপর আসে দুইটা টুইন সেক্রেটারি, একজন ইউরোপিয়ান সানড্রে ললি আর একজন জাপানি গথ ললি। স্টুডেন্ট কাউন্সিলে আছে একটা ট্যালেন্টেড হ্যাকার যে এখনও এলিমেন্টারি স্কুলে পড়ে, একটা পাওয়ারফুল ক্রুয়েল লোক যার রুমের টেম্পারেচারের মতোই ঠান্ডা, একটা কিলার সাইকোপ্যাথ যে নাইফ ক্লিক করতে খুব পছন্দ করে, আর একটা লোক যে কোনো কারণ ছাড়াই মিস্টিরিয়াস রোবট হওয়ার ভান করে। এই পর্যায়ে মরির আর ট্রপসের সংখ্যা গুনতে পারে না। সে বুঝতে পারে যে এরা তো শুধু জোকার না, পুরা একটা ফুল ডেভেলপড সার্কাস রে। তারপর নিকোকে নিয়ে চলে যায়, কিন্তু এতে স্টুডেন্ট কাউন্সিল রেগে আগুন হয়ে যায়, ওদের উপর অ্যাটাক করে। মরি শুধু একটা কেক দিয়েই ওদের ভাগিয়ে দেয়। ঠিক তখনই
স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট জেনারেলের মতো পোশাক পরে চলে আসে। কাউন্সিলের মেম্বাররা তাড়াতাড়ি দাঁড়িয়ে ওকে ওয়েলকাম করে। প্রেসিডেন্ট টেনরিও মরিকে বলে, যখন আমার সাবঅর্ডিনেটরা কাজ করতেছে তখন তাদের ড্যামেজ করিস না। টেনরিও নিজের ইন্ট্রোডাকশন দিতেই মরি বুঝে যায় যে এ তো সুজুকার বড় ভাই। মরি জিজ্ঞেস করে, তুই কেন ম্যাজিকের উপর ব্যান লাগানোর চেষ্টা করতেছিস? তোর বোন তো আমাদের হেল্প নিয়েছে। টেনরিও কাজের আর ক্যারিজম্যাটিক হওয়ার ভান করে, কিন্তু শেষে বলে যে আসলে স্টুডেন্ট কাউন্সিলের মেম্বাররা নিকোর উপর জেলাস, কারণ ওরাও তো স্টুডেন্টদের হেল্প করতে চায়, পপুলার হতে চায়, কিন্তু নিকো তো ওদের আগেই সবার হেল্প করে দিচ্ছে। এই পয়েন্টে স্টুডেন্ট কাউন্সিলের সব অ্যাকশন দেখে মরির রাগে গা জ্বলে যায়, কিন্তু তার মনে হয় টেনরিও লজিক্যালি ভাবতে পারে। মরি তাকে বলে, তোর ডিসিশনটা আবার ভাব একটু। টেনরিও ঠিক করে যে ব্যান্ডটা তুলে নেওয়ার একটা চান্স দেবে, কিন্তু তার জন্য মরিকে স্টুডেন্ট কাউন্সিলে জয়েন করতে হবে, কারণ ওদের মাঝে একটা কাজের আর ওবিডিয়েন্ট ওয়ারিয়রের খুব দরকার। মরি এটা শুনে একদম রেগে যায়। ওই পাগলা ক্রাউড থেকে বাঁচতে নিকোকে নিয়ে দৌড় দেয়। পরে ওরা কান আর কেগোকে রুফটপে মিলতে বলে, কারণ স্টুডেন্ট কাউন্সিলের ক্লোজ থেকে আর কোনো জায়গা সেফ না। কান মরিকে বলে, ভাই পালানোর বদলে স্টুডেন্ট কাউন্সিলে জয়েন করে দেয় না, কিন্তু মরি তাকে বলে, আরে পাগল হয়েছিস, কোনো সেন্সিবল লোক ওই পাগলা দলের মধ্যে ঢুকবে না রে। এটা শুনে কেগোর মনে পড়ে যায় যে স্কুলের ইউটিউব চ্যানেলে স্টুডেন্ট কাউন্সিলের ইন্ট্রোডাকশন দেওয়া একটা ভিডিও আছে। সে তাড়াতাড়ি প্লে করে দেয়। ভিডিওটা শুরু হয় স্টার ওয়ার্সের স্টাইলে, তারপর তাড়াতাড়ি নর্মাল হয়ে যায়, কিন্তু সব মেম্বারই একদম বিরক্তিকর। কান আর কেগো ওদের অ্যান্টিক সহ্য করতে পারে না। ওখানে একমাত্র সেন্সিবল লোকটা হলো টেনরিও। যেই না সে আসে, রুমের মুড একদম চেঞ্জ হয়ে যায়। সে স্কুলের ইস্যু নিয়ে মেম্বারদের সাথে কথা বলে, আর শেষমেশ সবকিছু টেনরিওকেই করতে হয়, কারণ তার আশেপাশের সবাই একদম ইনকম্পিটেন্ট আর ফেল। এটা দেখে মরি স্পিরিচুয়াল লেভেলে টেনরিওর সাথে কানেক্ট ফিল করে, কিন্তু তাও তার টিমে জয়েন করার ইচ্ছা নাই। ঠিক তখনই টেন হাতে সোর্ড নিয়ে চলে আসে, মরিকে যুদ্ধের চ্যালেঞ্জ করে, বলে যদি তোকে একবারও ইনজুরি লাগে তাহলে তোকে স্টুডেন্ট কাউন্সিলে জয়েন করতেই হবে। মরি রিফিউজ করার চান্সও দেয় না। প্রেসিডেন্ট দৌড়ে তার দিকে আসতেই মরিকে পালাতে হয়। কয়েকদিন পর নিমু নামে একটা বিড়াল মরির বাসায় আসে, কিন্তু ঘণ্টা বাজানোর সাহস পায় না। হঠাৎ মরিকে বাসার দিকে আসতে দেখে সে চলে যাওয়ার ডিসিশন নেয়। ভাবে যদিও একা থাকে তাহলে কথা বলতে পারবো, কিন্তু শেষে সে বিড়ালে ট্রান্সফর্ম হয়ে যায়, কারণ এখনও রিয়েল ফর্ম দেখাতে কমফোর্টেবল না। মরির মনে পড়ে যায় তার আগের কথাগুলো। সে তাকে ভিতরে আসতে দেয়। নিমুর মনে হয় সে কোনো খুব ডেঞ্জারাস সিচুয়েশনে ঢুকতেছে। ভেতরে ঢুকতেই দেখে কান আর নিকো কমেডি শো দেখে হাসছে। মরিও তাদের সাথে জয়েন করে। নিকো নিমুকে দেখেই হাক করতে যায়, আর গলতিতে তার ড্রিঙ্কটা নিমুর উপর ছড়িয়ে দেয়। নিমু এখন পুরা স্টিকি হয়ে গেছে। মরি তাকে বাথ দেওয়ার ডিসিশন নেয়। নিমু খুব এম্বারাসড আর আনকমফোর্টেবল ফিল করে, কিন্তু তার বডি তো আগেরবার মরির টাচের ফিলিংস মনে রেখেছে। মরি যেই না বলে, আমার কাছে পাঞ্চ নাই রে, হাত দিয়েই বিড়ালকে নাহাবো, নিমু একদম হেজিটেশন ছাড়াই তার কাছে চলে যায়, কারণ তার টাচের জন্য খুব ইগার। মরি যখন তাকে নাহায় নিমুর খুব ভালো লাগে। তারপর ড্রাই করে দেয়, আর নিমু আবার ঘুমিয়ে পড়ে। নিমু তাড়াতাড়ি জেগে উঠে একদম প্যানিক করে যায়। ভাবে, আরে বাবা, মরি তো এখন আমার রিয়াল ফর্ম দেখে ফেলেছে নিশ্চয়ই। কিন্তু দেখা যায় মরি তো কমেডি শো দেখতে এত ব্যস্ত ছিল যে তার কোলে একটা টিনেজারের ওজনের ফিলই পায়নি। নিমু তাড়াতাড়ি বাসা থেকে বেরিয়ে যায়। নিজের ডিজায়ারের কাছে হেরে যায়, কিন্তু সেগুলো পূরণ করার সাহস পায় না। হঠাৎ বুঝতে পারে যে সে জঙ্গলে চলে এসেছে, আর তখনই তার মাথায় একটা অ্যালার্ম বাজতে শুরু করে। সে জানে এর মানে কাছাকাছি কোনো উইজার্ড আছে। ভয় পেলেও স্পাই করার জন্য বিড়াল হয়ে যায়। জঙ্গলের মাঝখানে একটা পরিত্যক্ত বাসা পায়, যেখানে একটা ভয়ঙ্কর মার্সেনারি একটা বুড়া আর ইন্টিমিডেটিং উইজার্ডের সাথে কথা বলতেছে। ওরা নিকোকে কিডন্যাপ করার প্ল্যান করতেছে। এটা শুনে নিমু একদম ঘাবড়ে যায়। দৌড়ে মরির বাসায় ফিরে এসে উইজার্ডের ব্যাপারে ওয়ার্নিং দেয়। চিন্তায় তার প্ল্যানটা কমপ্লিট করতে পারে না। পরের দিন মরি, নিকো আর কান স্কুল থেকে ফিরতেছে। তখনই রেইন শুরু হয়ে যায়। কান ডিসাইড করে স্কুলের আশেপাশে কোনো থ্রেট আছে কিনা চেক করবে, কারণ মরি আর কান দুজনেই বৃষ্টির দিনে প্রেডিকশনের ভয়ে খুব অ্যালার্ট থাকে। কান ভাবে, আমরা পুরা কনফিডেন্ট হলেও এনিমি তো ডাইরেক্ট অ্যাটাক করবে না। ঠিক তখনই নিমু চলে আসে। এবার সে ফাইনালি কথা বলার জন্য রেডি। নিজেকে একটা উইচ হিসেবে প্রেজেন্ট করে। মরি তাড়াতাড়ি ভাবে, এ তো এনিমি রে। এদিকে কেগো একটা টাফ সিচুয়েশনে পড়ে গেছে। একটা লোকাল বুলি তাকে খুব মারতেছে, শুধু তার রেয়ার স্নিকার্সটা ছিনিয়ে নেওয়ার জন্য। ঠিক তখনই কেগোর মনে পড়ে যায় মিডল স্কুলের সেই ছেলেটা, যে আগে এমন ছিল না, কিন্তু এখন সে কেগোকে ড্রপস নামের একটা মিস্টিরিয়াস ক্যান্ডি দেখায়, যেটা খেলে মানুষ পাওয়ারফুল হয়ে যায়। ভয় আর হেজিটেশন সব উড়ে যায়। বলে, ট্রাই করবি? কেগো সাফ মানা করে দেয়। তখনই বদমাসটা আবার তার উপর অ্যাটাক করে, কিন্তু ভাগ্য ভালো যে ঠিক সেই মুহূর্তে কান সেখানে পৌঁছে যায়। কান তার ফ্রেন্ডকে বাঁচিয়ে ফেলে, কিন্তু ওই বুলিকে ছাদ থেকে ঝুলিয়ে দেয় যতক্ষণ না সে কাঁদতে শুরু করে। কান তাকে জিজ্ঞেস করে সেই ক্যান্ডির ব্যাপারে। জানতে পারে যে শুধু একটা ওয়েবসাইটে নিজের অ্যাড্রেস দিলেই ফ্রি ক্যান্ডি পাওয়া যায়। পুলিশকেও যদি বলা হয়
তাহলে ওরা শুধু সুগারের হার্মলেস ক্যান্ডি পাবে। তখন কানের মনে হয় এতে নিশ্চয়ই ম্যাজিক আছে রে। সে ছেলেটাকে জিজ্ঞেস করে, ডিলার কে? ছেলেটা বলে, উলফ। সে এই স্কুলেরই স্টুডেন্ট, কিন্তু কেউ তার রিয়েল আইডেন্টিটি জানে না। কান ভাবতে থাকে, এত পাওয়ারফুল জিনিস কেউ ফ্রিতে কেন বিলি করবে? বদমাসটা বলে, যদি উলফের কখনো দরকার পড়ে, যারা ড্রপস খেয়েছে তারা একটা সিগন্যাল পেলেই তার জন্য হাজির হয়ে যাবে। ঠিক তখনই কেগোর মনে পড়ে যায় যে যারা ড্রপস খেয়ে আনকন্ট্রোলেবল হয়ে যায় তাদের বলা হয় ডগস। এটা শুনে কানের শরীরে শিরশির করে ওঠে, কারণ এই তো ফিউচারের প্রফেসিতে ছিল। বৃষ্টি এদিকে মরি নিমুকে নিয়ে তার বাসায় যায়। নিমু একদম এক্সাইটেড, প্রথমবার অন্য কোনো উইচের সাথে মিলতে যাচ্ছে, কিন্তু সে বলতে পারে না যে আসলে আগেও মিলেছে। হঠাৎ মরি একটু স্ট্রিক্ট টোন করে বলে, একটু চুপ করতো। বলে যে এখনও তার উপর পুরা ট্রাস্ট নাই, হয়তো সে এনিমি হতে পারে। নিমু তাড়াতাড়ি বলে, আরে না না, আমি দুশ্মন না রে, আমি তোমাদের সবাইকে দেখেছি। সে বলে যে কাল প্রথমবার তার ডেঞ্জার অ্যালার্ট বেজেছিল, আর সেটা শুধু তখনই বাজে যখন কোনো ম্যাজিশিয়ান কাছে থাকে। নিকু তো ম্যাজিশিয়ান কি জিনিসই জানত না। নিমু বোঝায়, যেমন উইচেরা লাইট ম্যাজিক করে ঠিক তেমনি ম্যাজিশিয়ানরা ডার্ক ম্যাজিক করে। আমরা দুই পক্ষ তো সবসময় এনিমি। সে বলে যে অনেক বছর আগে উইচ আর ম্যাজিশিয়ানসদের মধ্যে একটা লম্বা আর ডেঞ্জারাস যুদ্ধ হয়েছিল, যাতে ম্যাজিশিয়ানরা শেষ হয়ে গিয়েছিল। তারপর উইচেরা নিজেদের প্রোটেকশনের জন্য একটা অ্যালার্ট সিস্টেম বানিয়েছে, যাতে কোনো বেঁচে যাওয়া ম্যাজিশিয়ান ফিরে এলে ওয়ার্নিং পায়। নিমু তারপর মরি আর নিকোকে সেই ম্যাজিশিয়ান আর তার সাথের মার্সিনারির কথা বলে, যাদের সে কাল দেখেছে। দুজনেই শুনে একদম ভয় পেয়ে যায়। কেন আমাদের টার্গেট করতেছে রে? নিমু গভীর নিঃশ্বাস নিয়ে বলে, কারণ নিকো তো সাধারণ উইচ না রে। তারপর বোঝায় যে নিকো হলো সেই 1000 বছরে একবার জন্ম নেওয়া উইচ, যে 1000টা মন্ত্রে মাহির হয়ে উঠবে আর হাজার হাজার লোকের জীবন বাঁচাবে। হয়তো ম্যাজিশিয়ানরা ঠিক ওই পাওয়ারটাই চায়। এদিকে কানের সামনে হঠাৎ উলফ নিজে চলে আসে, কোনো কথা না বলে তাকে ফাইটে চ্যালেঞ্জ করে। দুজনে একটা ব্রিজের নিচে যায়, আর সেখানে উলফ কানকে পুরা তছনছ করে দেয়। কান একদম হতভম্ব হয়ে যায়। আমি হেরে গেলাম রে। তখনই তার মনে হয় যে উলফই তো সেই খাতরা যার কথা প্রফেসিতে বলা ছিল। উলফ হাসতে হাসতে বলে, মরিকে বলে দিস পরের টার্গেট ওই। কিন্তু কান উঠে দাঁড়ায়। তুই কে রে? উলফ বলে, নিচেই থাক, তুই জিততে পারবি না। কিন্তু কান তো পিছু হটার ছেলে না। সে উলফকে প্রভোক করে, আর উলফ যেই না অ্যাটাক করে, কান হঠাৎ তার ম্যাজিক ক্লোকের হেল্পে ইনভিজিবল হয়ে যায়। উলফ ভাবে পালিয়ে গেছে, কিন্তু কান পেছন থেকে হঠাৎ অ্যাটাক করে। উলফ রেগে আগুন হয়ে যায়, এবার তাকে আরও খারাপ মারে। কিছুক্ষণ পর নিকো আর বাকিরা গেটের কাছে কিছু পড়ার আওয়াজ শোনে। দরজা খুলতেই দেখে কান অজ্ঞান হয়ে পড়ে আছে। ওরা তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসে। নিকো হিলিং ম্যাজিক করে, খুব হার্ড আর ড্রেনিং স্পেল। কানকে একটু ভালো করে, কিন্তু নিজেই পড়ে যায়। মরি তাড়াতাড়ি স্ন্যাক্স নিয়ে এসে তার এনার্জি বাড়ানোর চেষ্টা করে। হুঁশ ফিরতেই কান সব বলে, ক্যান্ডি, প্রফেসি আর উলফের পাওয়ারের কথা। নিমু বলে, এসবের পেছনে নিশ্চয়ই কোনো ম্যাজিশিয়ান আছে রে। কান নতুন মুখ দেখে চমকে যায়। নিমু নিজেকে ইন্ট্রোডিউস করে বোঝায়, যদি কাউকে লম্বা সময় ধরে ব্রেন ওয়াশিং ম্যাজিকের ক্যান্ডি খাওয়ানো হয়, তাহলে ধীরে ধীরে সে তার প্রভাবে চলে আসে। আমার মনে হয় উলফি প্রথম লোক যে সোজা সেই ম্যাজিশিয়ানের ইনফ্লুয়েন্সে পড়েছে, তাইও এত পাওয়ারফুল। আর হয়তো এখনও ব্রেন ওয়াশড মানুষের আর্মি লিড করে নিকোর উপর অ্যাটাক করার প্ল্যান করতেছে। এখন মরি পুরা বুঝে গেছে যে এরপর কি করতে হবে। সে নিমুকে বলে, ওই ম্যাজিশিয়ানের হাউসটা আবার খুঁজে বের কর রে। মরি কানকে বলে, তুই একটু রেস্ট কর রে, আর নিকো তোকে স্কুলে নিয়ে যাবে যাতে সেফ থাকিস। নিমু দেখে যে এত সব কেওসের মধ্যেও মরি খুব কাম করতেছে। কান মুচকি হেসে বলে, ওর পোকার ফেস দেখে ধোঁকা খাস না রে। পরের দিন মরি স্কুলের কয়েকটা ড্রাগস ছেলেকে ধরে ধমকায়। উলফ কোথায় রে? প্রথম ছেলেটা কিছু বলে না। দ্বিতীয়টার পিছু নিতে গিয়ে নিকো হেল্প করার জন্য গ্রাউন্ড স্লিপারি করে দেয়, কিন্তু নিজেরাই স্লিপ করে পড়ে যায়। ছেলেটা আইস স্কেটিং জানে, তাই সহজেই পালিয়ে যায়। ঠিক তখন কেগো আসে, যে নিজে স্কিল্ড আইস স্কেটার। সে ছেলেটাকে ধরে ফেলে। মরি ইন্টারোগেশন করে জানতে পারে যে উলফ ভয় দেখিয়ে তার এম্পায়ার চালায়। ছেলেটা উলফের একটা রাফ স্কেচ বানায় আর বলে যে উলফ একবার বলেছিল, শীঘ্রই আমি সব ডগসকে কল করব। মরি কেগোকে থ্যাঙ্কস বলে, কিন্তু ওয়ার্নও করে, এখন থেকে এই কেস থেকে দূরে থাকরে, এটা খুব ডেঞ্জারাস। কিন্তু কেগো চুপ করে বসে থাকে না। সে নিজেই উলফের সাথে কন্ট্যাক্ট করে কয়েকটা ক্যান্ডি অর্ডার করে, যাতে তার ব্যাপারে আরও ইনফো পাওয়া যায়। মরি আর নিকো অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই আমাদের জন্য এত রিস্ক কেন নিচ্ছিস রে? কেগো হেসে বলে, আমি তো আগে ফিগার স্কেটার ছিলাম। একটা অ্যাক্সিডেন্টের পর আমার কনফিডেন্স ভেঙে যায়, একা হয়ে যায়। কিন্তু তোদের সাথে মিলার পর সব চেঞ্জ হয়ে গেছে। এখন আমি তোদের ফ্রেন্ড, হেল্প করতে চাই রে। বাসায় ফিরতেই নিকো নিজেকে একদম ইউজলেস ফিল করে। সবাই তার জন্য হেল্প করার চেষ্টা করতেছে, কিন্তু সে কিছুই করতে পারতেছে না। মরি তাড়াতাড়ি বুঝে যায় যে উইচেরা কাউকে দুশ্মনী করে অ্যাটাক করতে পারে না, না হলে ডার্ক সাইডে চলে যেতে পারে। তাই ট্রেন্ড উইচেরা অ্যাটাক ম্যাজিক ইউজ করতে পারে না। ওদের সেলফ ডিফেন্সের জন্য পাওয়ারফুল স্পিসিস লাগে, যেমন রাক্ষস বা টেঙ্গু। এদিকে নিমু জঙ্গলে তার ঝুপড়িটা খুঁজে পায় না। বুঝতে পারে যে সে তো ম্যাজিক দিয়ে বানানো হয়েছিল।
আর এখানে এসেছে কারণ ভুল করে একটা ম্যাজিক্যাল সার্কেল টাচ করে ফেলেছিল। কিছুক্ষণ পর সেই সার্কেলটা আবার তার সামনে আসে। সে দেখে উলফ গাছগুলোকে তার নেকেড ফিস্ট দিয়ে ফেলে দিয়ে আসন্ন ব্যাটেলের প্রিপারেশন করতেছে। ম্যাজিশিয়ান তাকে বলে, শান্ত থাক, মিশন তো আজ রাতেই কমপ্লিট হবে। নিমু একদম প্যানিক হয়ে যায়, দৌড়ে মরিকে ওয়ার্নিং দিতে যায়, কিন্তু ম্যাজিশিয়ানটা নিমুকে ট্র্যাপ করে ফেলে। সে বুঝে যায় যে নিমু আসলে একটা উইচ, যে বিড়াল হয়ে ট্রান্সফর্ম হয়েছে, তাই তাকে মারার চেষ্টা করে। নিমু একদম ভয় পেয়ে যায়, কিন্তু ঠিক তখনই উলফ তাকে তুলে নেয়। উলফ ডিসাইড করে যে সে নিমুকে বাঁচাবে, কারণ তার তো বিড়াল খুব পছন্দ রে। ম্যাজিশিয়ান বলে, তুই তো তোর মিস্টিভাস সাইডের জন্য ফেমাস রে। নিমু যেই না বোঝার চেষ্টা করে, ম্যাজিশিয়ান তাকে একটা পোষণ খাইয়ে দেয়। নিমু ঘুমিয়ে পড়ে আর নর্মাল ফর্মে চলে আসে, যাতে ওদের প্ল্যানে আর ইন্টারফেয়ার করতে না পারে। তারপর ম্যাজিশিয়ান উলফকে বলে, তুই যতক্ষণ মরির সাথে লড়বি, আমি ডগসদের নিকোর পেছনে পাঠিয়ে দিব। উলফ এটা শুনে একদম এক্সাইটেড হয়ে যায়। এদিকে মরি আর বাকিরা ওদের প্ল্যানটা ট্র্যাক করে ফেলে। কান মরিকে অ্যালার্ট করে, ভাই, উলফের সাথে লড়াই তো খুব টাফ হবে রে। মরি নিকোকে বলে, তুই আমার সাথে আয়, টিম ওয়ার্ক ছাড়া জেতা যাবে না। নিকো খুব খুশি হয়ে রাজি হয়ে যায়। তারপর মরি কানকে বলে, তুই ম্যাজিশিয়ানকে খুঁজে বের কর, মাঝখান থেকে অ্যাটাক করবি, তাহলে ওর কন্ট্রোলে থাকা সব ছেড়ে ফ্রি হয়ে যাবে। ঠিক তখনই কেগো দৌড়ে আসে, কারণ উলফ তাকে কল করেছে। ডগসদের পার্কে বড় মিশনের জন্য জড়ো করতে হবে। গ্যাংটা তার পিছু নিয়ে পার্কে পৌঁছে যায়। সেখানে কয়েকটা ড্রাঙ্ক ছেলে ওদের ওয়েট করতেছে। কেগো হঠাৎ তার শুয়ের লেজ বাঁধার ভান করে আর সবাইকে বলে, আগে যারে। যেই না ওরা আগায়, মরি একটা ম্যাজিক্যাল সার্কেলে পা দিয়ে টেলিপোর্ট হয়ে যায়। কেগো তার পিছু নেয়। নিকো আর কান যখন ফিরে আসে, ততক্ষণে মরি পুরা ভ্যানিশ হয়ে গেছে। মরি নিজেকে ম্যাজিশিয়ানের ঝুপড়ির সামনে পায়। কেগো তাকে ধন্যবাদ দেয়, তুই আমার উপর এত ভরসা করলি যে আমি তোর অ্যালার্টনেস কমাতে পারলাম। মরি অবাক হয়ে বলে, এর মানে কি রে? কেগো বলে, উইচটা আগেই আমার সাথে কন্ট্যাক্ট করেছিল, আমাকে তার ফ্যামিলিয়ার হওয়ার অফার দিয়েছে, বদলে আমার পুরানো ইঞ্জুরিটা হিল করে দিতে পারবে, যার জন্য আমি স্কেটিং ছাড়তে বাধ্য হয়েছিলাম। মরি বিশ্বাস করতে পারে না যে কেগো ফ্যামিলির। কেগো বলে, আমি তো ওয়্যারউলফ ফ্যামিলি থেকে রে। যেই না ক্রিসেন্ট শেপের কোনো জিনিস দেখি, ইচ্ছা করলেই ট্রান্সফর্ম হয়ে যায়। তারপর সে তার আর্ম ব্যান্ডটা দেখে আর ট্রান্সফর্ম হয়ে যায়। বলে, যেমন মনস্টারদের হর্ন আর টেঙ্গুর উইংস উড়ে যায়, ঠিক তেমনই ওয়্যারউলফরা শুধু আরো স্ট্রং হয়ে যায় রে। কেগোর পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, ঠিক যেমনটা কেগো উলফে বদলে গেছে। মরি একদম কনফিউজড হয়ে যায়, আর ঠিক তখনই কেগো তার উপর অ্যাটাক শুরু করে দেয়। কিন্তু অনেক অ্যাটাকের পরেও মরি একদম আনহার্ম থাকে। সে কেগোকে বলে, এটা তো কানকে হারানোর জন্য যথেষ্ট, কিন্তু এটা একটা আলাদা ফিল দিচ্ছে রে। তারপর সে কেগোর পেটে একটা পাঞ্চ মারে। কেগো অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে নিমু অরিজিনাল ওয়ার্ল্ডে একটা বেঞ্চে জেগে ওঠে। তার মেসেজ আসে যে বাকি গ্যাং ম্যাজিশিয়ানের সাথে লড়তে পার্কে চলে গেছে। এদিকে নিকো পাগল ছেলেদের ক্রাউড দেখে টেনশনে পড়ে যায়। তার অ্যালার্ট ট্রিগার হয়ে যায়। কান মরি আর কেগোকে ফোন করার চেষ্টা করে, কিন্তু কেউ ধরে না। তাই নিকো নিজেই ক্রাউডের সাথে ডিল করার প্ল্যান করে। সে ওয়ারিড হয়ে যায় যে কান একা লড়তে পারবে না, বিশেষ করে ইনজুর থাকা সত্ত্বেও, কিন্তু বলে, আমরা তো কিছু একটা করবই রে। নিকো ডিসাইড করে যে তাদের ভিজিবিলিটি স্পেল লাগাতে হবে। তারপর ক্রাউডের মধ্যে ঢুকে রিয়েল ম্যাজিশিয়ানকে খুঁজবে, কিন্তু ম্যাজিশিয়ান স্পেল ইউজ করতে করতে ওদের ডিটেক্ট করে ফেলে আর তার মিনিয়নদের অ্যাটাক করার জন্য পাঠিয়ে দেয়। কান আর নিকো তাড়াতাড়ি রিট্রিট করে। কান ফাইটের জন্য রেডি হয়, কিন্তু নিকো একটা রিস্কি কিন্তু অনেক ইফেক্টিভ প্ল্যান ভাবে। সে কানকে তার স্ট্র্যাটেজি ফলো করতে কনভিন্স করে। তারপর এয়ার থেকে ক্রাউডের উপর দিয়ে ওদের পিছু নিতে বাধ্য করে, কিন্তু এটা শুধু ম্যাজিশিয়ানকে খুঁজে বের করার জন্য, যে এখনও ইনভিজিবল আর যে কোনো সময় অ্যাটাক করতে পারে। ম্যাজিশিয়ান বুঝে যায়, তার মিনিয়নদের কানের দিকে পাঠায়, কিন্তু দেখা যায় নিকো তার ক্লোন ক্রিয়েট করে ফেলেছে। তার সেকেন্ড ক্লোন পেছন থেকে অ্যাটাক করে ম্যাজিশিয়ানকে অজ্ঞান করে দেয়। ম্যাজিশিয়ানটা বিশাল আকার হয়ে যায়, কিন্তু এটা সত্যি নয় যে ওই মাস্টার মাইন্ড। আসল ম্যাজিশিয়ান তো একটা ছোট্ট বুড়ি মহিলা, যে একটা টাইনি লাক্সারিয়াস স্পটে উঠতেছে। গ্যাং একদম শকড হয়ে যায় যে এই তো সেই লোক যার জন্য ওরা এত ওয়ারিড ছিল। কান একটা স্ল্যাপ মারতেই সে অজ্ঞান হয়ে যায়। তারপর কান তাকে ধরে একটা গাছে বেঁধে ফেলে, কোয়েশ্চেনিং মোডে রাখে। বুড়ি মহিলাটা বলে, যখন আমি প্রথম আমার ম্যাজিক্যাল পাওয়ার ডিসকভার করলাম, তখন তো আমি শুধু একটা ছোট্ট মেয়ে ছিলাম রে। সেলফ থটের কারণে আমি ম্যাজিশিয়ান হয়ে গেলাম। আমি তো শুধু খুশি থাকতে চাইতাম, কিন্তু বুড়ি ম্যাজিশিয়ান হয়েও তো তা পারলাম না। তখনই একটা মিস্টিরিয়াস লোক এসে বলল যে যদি স্যাক্রিফাইস দিস তাহলে তোর হিডেন পাওয়ার অ্যাওয়েকেন হবে। সে তার শেপটা ছাড়ল। নিকো আর কান তাকে সাইন করার আগে রুলস অ্যান্ড কন্ডিশনস কেয়ারফুলি পড়তে বলে। এখন গ্যাং বুঝে যায় যে এ তো আসল মাস্টারমাইন্ড না রে। ওরা জিজ্ঞেস করে, তোর বস কে রে? ম্যাজিশিয়ান কিছুই রিভিল করে না। কান ফিঙ্গার মুভ করে ইন্টারোগেশন মোডে প্রভোগ করে। ঠিক তখনই নিমু চলে আসে। তাড়াতাড়ি নিকো আর কানকে বলে যে তার জাদুকরের রিয়েল ফর্মে সবকিছু জানা হয়ে গিয়েছিল, কিন্তু সত্যি বলার আগেই ধরা পড়ে গিয়েছিল। সে মুড়ির খোঁজ করে, জানতে পারে যে মুড়ি কেগোর সাথে গায়েব হয়ে গেছে। এটা শুনতেই নিমু সব কানেক্ট করে ফেলে। বুঝে যায় যে কেগোই তো সেই উলফ নামের ওয়্যারউলফ, আর এখন তো মুড়ি আর কেগো মুখোমুখি লড়াই করতেছে।
এটা শুনে সবার হুঁশ উড়ে যায়। নিমু তখন জাদুকরকে বলে, আমাদের তাড়াতাড়ি সেখানে নিয়ে যা যেখানে দুজনে লড়তেছে। এদিকে মরির মনে হয় যে কেকো সত্যিই তার মতোই পাওয়ারফুল রে। তার শার্প ক্ল আর তীক্ষ্ণ ইনস্টিংক্ট দিয়ে মরির প্রত্যেকটা চাল পরে ফেলতেছে। মরি একটু ক্যাজুয়ালি কথা শুরু করে যাতে তার মনোযোগ ভেঙে যায়। বলে, আমি তো ভেবেছিলাম ওয়ার তো সব এক্সটিংক্ট হয়ে গেছে রে। কেগো একটু হেসে বলে, এই পাওয়ার তো আমার বাবার থেকে পেয়েছি। আমি তো অনেক জেনারেশনের পর প্রথম যে আমার ওয়্যারওয়ুলফ পাওয়ার আওয়েকেন করলাম। মরি জিজ্ঞেস করে, আর তোর এই ফর্মটা তোর রিয়েল ফর্মের সাথে কি কানেকশন রে? উলফ বলে, আমরা দুজন আলাদা আলাদা এক্সিস্ট করি। আমি কেগোর সব মেমোরি দেখতে পাই, কিন্তু নিজের কোনো মেমোরি রাখি না। আসলে কেগোই তো এই সুইচের সাথে ডিল করেছে, কিন্তু সব ডার্টি ওয়ার্ক তো আমিই করি। মরি রেগে গিয়ে বলে, তাহলে আমি তোর কাছে শুধু একটা পণ ছিলাম? আমাদের দোস্তি সব মিথ্যা ছিল? কেগো কোনো জবাব দেয় না, শুধু গ্রাউল করে আর মরির উপর ঝাঁপিয়ে পড়ে। বলে, ফেস টু ফেস ফাইটে আমি হারবো না রে। মরি শান্ত গলায় বলে, আমি তো একা না রে। আর ঠিক তখনই কেগো হঠাৎ স্লাইম জেলে আটকে যায়, যেটা নিকো পেছন থেকে স্পেল দিয়ে অ্যাক্টিভেট করে দিয়েছে। মরির সুযোগ দেখে একটা জোরদার মার মারে আর বলে, তুই জিততে পারবি না রে, কারণ আমার তো ফ্রেন্ড আছে। কিন্তু এখন নিকোর ম্যাজিক এনার্জি পুরা শেষ হয়ে গেছে, সে আর মরির সাথে হেল্প করতে পারতেছে না। উইচটা চিৎকার করে বলে, এখনই সুযোগ রেখে গো, ওকে শেষ করে দে। কান রেগে গিয়ে বলে, আর একটা কথা বললেই তোকে আমি নিজে শেষ করে দেব। উইচ তাও উস্কায়, মেরে ফেল রে, যদি ও মরে যায় তো তুইও মরবি, কারণ তোদের মধ্যে প্যাক্ট হয়েছে। কেগো চুপচাপ তার কবজিতে বানানো ফ্যামিলিয়ার মার্কটা দেখায়, তারপর আবার মরির দিকে ঝাঁপিয়ে পড়ে। এবার লড়াইটা আরও ইন্টেন্স হয়ে যায়। কান বুঝতে পারে যে কেগো একটু এজ নিচ্ছে, তার অ্যাট্যাকগুলো একদম আনপ্রেডিক্টেবল। মরিকে পেছনে ঠেলতে ঠেলতে সে গ্রাউল করে, কিন্তু মরি এখন পুরা কনসেন্ট্রেটেড। সে তার প্রেসাইজ অ্যাট্যাকের ফায়দা তুলে নেয়। জোরে জোরে পাঞ্চের বৃষ্টি শুরু হয়। কেগো সেগুলো ব্লক করে, কিন্তু মরির আসল প্ল্যান অন্য। সে ধীরে ধীরে কেগোকে পেটের দিকে পুশ করতেছে। কেগোর সন্দেহ হয়, সে বাঁ দিকে লাফ দেয়, কিন্তু ঠিক তখনই মরি ট্র্যাপ অ্যাক্টিভেট করে দেয়। খানের সাথে লড়াইয়ের সময় যে উইক স্পটটা দেখেছিল সেটা এখন এক্সপ্লয়েট করে, আর কেগোর কপালে জোরদার মার মারে। রক্ত চোখে চলে আসে, কেগো কিছু দেখতে পায় না। মরির সুযোগ পেয়ে যায়, একটা পাওয়ারফুল হিট দিয়ে কেগোকে অজ্ঞান করে ফেলে। লড়াই শেষ হতেই নিকো দৌড়ে এসে মরিকে জড়িয়ে ধরে। মরিও তাকে কষে ধরে, জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তোরে? এখন সবাই উইচের কাছে চলে আসে। মরি বলে, এখন কেগোকে তার প্যাক থেকে ফ্রি করে দে, ও হার মেনে নিয়েছে। উইচ ভয় ভয় মানা করে, যদি আমি ওকে ছাড়িয়ে দিই তো তোরা আমাকে মেরে ফেলবি। নিকো এগিয়ে এসে বাধা করে, আমরা তোকে কোনো ক্ষতি করব না রে, আমি তোর জন্য উইচদের পবিত্র জায়গায় একটা পিসফুল লাইফের রাস্তা খুঁজে দেব। সে আরও বলে, আমাদের সবাইকে একসাথে থাকতে শিখতে হবে। আমাদের ম্যাজিক যতই আলাদা হোক না কেন, উইচটা তার কথা মেনে নেয়। কিন্তু যেই না সে মাস্টার মাইন্ডের নাম বলতে যায়, হঠাৎ দারুণ ব্যথায় ঝটপট করে ওঠে। তার শরীরটা ধীরে ধীরে ফেড হয়ে যায় আর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরা গায়েব হয়ে যায়। মরি তাড়াতাড়ি বুঝে যায় যে তার ওপর একটা কার্স সিল লাগানো ছিল। যদি ইনফো দিত তাহলে তার সব ম্যাজিক পাওয়ার ছিনিয়ে নেওয়া হতো। সে তখনই কেগোর দিকে দৌড়ায়। ভাগ্য ভালো যে কেগো এখনও জীবিত আছে, কারণ উইচ মরে যাওয়ায় তার প্যাক অটো ক্যান্সেল হয়ে গেছে। সবাই কেগোর দিকে ছুটে যায়। কেগো আস্তে আস্তে জিজ্ঞেস করে, আমি তো এত কিছু করলাম, তাও তোরা আমাকে মাফ করে দিচ্ছিস? নিকো মুচকি হেসে বলে, এখনও না রে, যতক্ষণ না তুই সবকিছু খোলাখুলি বলবি। তারপর বলে, এখান থেকে তাড়াতাড়ি বেরোতে হবে, এই জায়গাটা শিগগিরই ভ্যানিশ হয়ে যাবে। কিছুক্ষণ পর সবাই একটা পাবলিক বাথ হাউসে পৌঁছে যায়। সেখানে কেগো সত্যি কথা বলে। উইচটা তাকে বলেছিল যে যদি সে তার ফ্যামিলিয়ার হয় তাহলে একটা এলিক্সির দেবে, যেটা তার মায়ের অসুখ সারিয়ে দিতে পারবে। নিমু তাড়াতাড়ি বলে ওঠে, ও তো মিথ্যা বলছিল রে, এমন এলিক্সির তো এক্সিস্টই করে না, কারণ তার জন্মের সময় কারোরই তার ম্যাজিকের খবর ছিল না। কিন্তু নিকোর কাছে তো আসলেই সেই এলিক্সার আছে। সবাই মানা করলেও সে কেগোর মাকে দিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই মিরাকেল হয়, তার মা হুইলচেয়ার থেকে উঠে দাঁড়ায়, পুরা ঠিক হয়ে যায়। কেগোর চোখ দিয়ে পানি পড়তে থাকে। কান আর নিকো কেঁদে ফেলে। শুধু মরি শান্ত হয়ে দাঁড়িয়ে থাকে, মুখে হালকা হাসি নিয়ে। তারপর কেগোর মা সবার জন্য খাবার বানায়, বলে, আমি তোমাদের এই এহসান কখনো শোধ করতে পারবো না রে। মরি হেসে বলে, তাহলে এই কাজটা কেগো করবে। তার মাও হেসে রাজি হয়ে যায়। এখন কেগো ডিসাইড করে যে সে টিমের সাথেই থাকবে, কারণ তার মা আবার কাজে ফিরে গেছে আর শিগগিরই ফরেন ট্যুরে যাবে। মরি বলে, কেগো এখন নিকোর বডিগার্ড হবে রে, কারণ প্রফেসিতে যে ডেঞ্জারের কথা বলা ছিল সেটা তো এখনও শেষ হয়নি। নিকো হেসে বলে, ওয়েলকাম ব্যাক কেগো। পরের দিন সবাই একসাথে নতুন জীবন শুরু করে। কেগো একটু অ্যাকওয়ার্ড ফিল করে, কুল দেখানোর জন্য তার ভিয়ার্ড হবি নিয়ে কথা বলতে শুরু করে। কিন্তু সবাই তো এখন তাকে বুঝে গেছে, ও শুধু অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতেছে। আর তখনই জানা যায় যে তার কাছে একটা স্পেশাল এবিলিটি আছে। তো এখানেই আজকের ভিডিওটি শেষ হয়।
এর পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টা লাইক আর 50টা সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।